তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমরা দেখো আমরা লাস্ট ক্লাসে আমাদের শেয়ার স্ট্রেংথ অফ সয়েলস পড়াচ্ছিলাম। আমরা লাস্ট ক্লাসে ডাইরেক্ট শেয়ার টেস্ট শেষ করেছি। তোমাদের একটা প্রবলেম ডিসকাস করেছি এবং একটা না, ইনফ্যাক্ট আরো চারটা, যেগুলো তোমার শেয়ার ডিসপ্লেসমেন্ট, শেয়ার স্ট্রেস, শেয়ার ডিসপ্লেসমেন্ট কার্ভে দেওয়া ছিল এবং দেওয়া ছিল তোমার ফিল্ম হেলাপ, এগুলো আমি দেখিয়েছি তোমাদের। চারটা প্রবলেম, সেগুলো আমি বলে দিয়েছিলাম বোধহয় তোমাদের, তাই না? নর্মাল লোড কত, নর্মাল পিক শিয়ার লোড কত, স্যাম্পল ডায়ামিটার, স্যাম্পল হাইট, এবং তোমরা এগুলো কি করবে, তোমরা পিক শিয়ার স্ট্রেস বের করবে এবং ইফেক্টিভ নর্মাল স্ট্রেস বের করবে, সিডি টেস্ট, এবং সেখান থেকে তোমরা প্লেন গ্রাফ পেপারে তোমার পিক শিয়ার স্ট্রেস ভার্সেস ইফেক্টিভ নর্মাল স্ট্রেস প্লট করে তোমার সেখান থেকে তোমার যদি একটা পেস্ট রেজিস্টার লাইন ড্র করবে, এবং এবং ইফ যদি তোমার স্যান্ড হয় তাহলে এটা কি হবে, ইট উইল পাস থ্রু দ্য অরিজিন। তুমি শুধুমাত্র উইল গেট অনলি সি প্রাইম, হ্যাঁ, ইফেক্টিভ কোহেশন পাবে, দেয়ার বি নো ইফেক্টিভ কোহেশন পাবে না, শুধুমাত্র 5 প্রাইম পাবে, ইউ উইল গেট অনলি ইফেক্টিভ অ্যাঙ্গুলার ফ্রিকশন, সি প্রাইম উইল 0। আর যদি তোমার সয়েল হয়, যে নরমালি কনসিডার্ড ক্লে হয়, তাহলে তুমি 5 প্রাইম পাবে, সি প্রাইম 0 পাবে। আর যদি পিলোডের অথবা ওভার কনসিডার্ড ক্লে হয়, তাহলে তুমি you will get both C prime and 5 prime। এবং অনেক সময় আমি তোমাদের যদি একটা ক্লে সয়েলে যদি ফেলিওর এনভেলপ আঁকতে বলি, তাহলে অনেক সময় তোমাদেরকে বলা হয় ইউ কমেন্ট অন দ্য স্ট্রেস হিস্ট্রি অফ দ্য স্যাম্পল। তখন তুমি কি দেখবা, তুমি যদি দেখো যে এটা যদি ক্লে সয়েল হয়, তোমার যদি এখানে যদি শুধুমাত্র 5 প্রাইম পাও, তোমার এনভেলপটা যদি অরিজিন দিয়ে পাস করে যায়, শুধুমাত্র তুমি 5 প্রাইম পাচ্ছ, তাহলে তুমি বলবে দ্য ক্লে স্যাম্পল ইজ নর্মালি কনসলিডেটেড, ঠিক আছে? আর যদি তুমি দেখো যে ইউ আর গেটিং বোথ সি প্রাইম অ্যান্ড 5 প্রাইম, you get an intercept on the shear stress axis, হ্যাঁ, এর অর্থ হচ্ছে তুমি you are getting effective cohesion as well as effective angular internal friction। তখন তুমি কি বলবে, হ্যাঁ, your sample will be, the sample tested is a preloaded clay or over consolidated clay। হ্যাঁ, আমাদের এটাকে বলা হয় স্ট্রেস হিস্ট্রি। হ্যাঁ, তোমার ওসিআর একটা নরমালি কনসোলিডেটেড ক্লে ওসিআর কত, ওসিআর ইজ 1। হ্যাঁ, একটা পিলোডেড ক্লে অথবা ওভার কনসোলিডেটেড ক্লে ওসিআর কত, ওভার কনসোলিডেট রেশিও, এটা হচ্ছে একের চাইতে বেশি। হ্যাঁ, এটা যত বেশি হবে তত বেশি পিলোডেড। হ্যাঁ, একটা হেভিলি ওভার কনসোলিডেটেড ক্লের ওসিআর এর ভ্যালু কত, ইট ইজ মোর দ্যান, ইট ইজ অ্যারাউন্ড 8, 6 এরকম হতে পারে আর কি। হ্যাঁ, আমাদের ঢাকা ক্লে কিন্তু ইটস স্লাইটলি ওভার কনসোলিডেটেড, এগুলো আমরা টেস্ট করে দেখেছি। ইভেন তুমি তোমার কনসোলিডেট টেস্ট করে তুমি কিন্তু সেখান থেকে পাস ম্যাক্সিমাম প্রেসার বের করতে পারো, এবং প্রেজেন্ট ম্যাক্সিমাম প্রেসার জানলে তুমি পাস ম্যাক্সিমাম প্রেসারকে প্রেজেন্ট ম্যাক্সিমাম ওভারবার্ন প্রেসারে ভাগ করে ইউ গেট দ্য ভ্যালু অফ ওসিআর। এটা কিন্তু তোমার ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেট টেস্ট থেকে বের করা যায়। তোমার নিশ্চয়ই এটা তোমার ইয়াসিন স্যার নিশ্চয়ই তোমার দেখাইছে এটা। হ্যাঁ, আমাদের ঢাকা ক্লের ওসিআর ভ্যালু কত, ঢাকা ক্লে ওসিআর ভ্যালু হচ্ছে তোমার ইটস অ্যারাউন্ড স্লাইটলি মোর দ্যান 1। হ্যাঁ, ইটস স্লাইটলি ওভার কনসোলিডেটেড at the shallow depth। এবং এবং ওভার কনসোলিডেশন একটা মেজর রিজন হচ্ছে তোমার আনলোডিং করলে তোমার আগের যে ইফেক্টিভ ওভারবার্ন প্রেসার ছিল, প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ন প্রেসার কমে যায়, তাই না? পিলোড ক্লে ডেফিনিশন কি, ওভারবার্ন ক্লে ডেফিনিশন কি, মানে এখন যে ইফেক্টিভ ওভারবার্ন প্রেসার, ইফেক্টিভ ভার্টিক্যাল ওভারবার্ন প্রেসার ইজ লেস দেন দ্য পাস্ট ম্যাক্সিমাম ইফেক্টিভ ওভারবার্ন প্রেসার। এবং তুমি যদি পাস্ট ম্যাক্সিমাম যদি প্রেজেন্ট ইফেক্টিভ ওভারবার্ন প্রেসার ভাগ করো, দেন ইউ গেট দ্য ভ্যালু অফ ওসিআর। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবং একটা সয়েলের একটা স্পেশালি উইথ রিগার্ডস টু ক্লে সয়েলের তোমার behavior is highly dependent on the stress history of the sample, whether the clay soil is normally consolidated or it is pre-consolidated, এবং খুব মানে significant changes in behavior of clays, whether it is NC clay or whether it is OC clay। হ্যাঁ, NC বললে আমি তুমি বুঝবা NC is normally consolidated এবং OC means over consolidated।
আচ্ছা আমি এখন আজকে আমরা ট্রাইশিয়াল এটা শুরু করবো, হ্যাঁ ট্রাইশিয়াল টেস্টিংটা, which is a very important test এবং which is a very versatile and very sophisticated test, হ্যাঁ। এবং আমরা 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 স্যান্ডের জন্য নরমালি ট্রাইশিয়াল টেস্ট দিয়ে আমরা সি প্রাইম 5 প্রাইম বের করে ফেলি, ক্লে সয়েলেরও আমরা সি প্রাইম 5 প্রাইম ট্রাইশিয়াল টেস্ট বের করতে পারবো, বাট each test has got its own limitation. Trichet test একটা major drawback হচ্ছে যে you compel the specimen to fail along the predetermined failure plane, which সেটা একটা horizontal plane, এবং সেটা কোথায় থাকে, সেটা sample thickness এর just midway তে তোমার that plane exists, হ্যাঁ। এবং আমরা তোমার সবসময় Trichet টেস্টে তোমার ইকুইপমেন্ট ডিজাইনটা এরকম যে এটা সবসময় তোমার একটা predetermined failure plane ফেল করবে, so which is not good, হ্যাঁ। You should allow the sample to fail along the weakest plane, হ্যাঁ, তাহলে তুমি তুমি শেয়ার ইন পাবে, হ্যাঁ। একটা প্রিডিটারমাইন্ড ফেলিউর প্ল্যান করলে তুমি তো সবচেয়ে কম স্ট্রেংথ পেলে না, তোমার ডিজাইন খুব হয়ে যাবে, হ্যাঁ, তোমার ডিজাইন কনজারভেটিভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি স্ট্রেংথ বেশি, তুমি কিন্তু স্ট্রেংথ কম, তুমি স্ট্রেংথ বেশি দিয়ে করতেছো, হ্যাঁ, তাহলে ডিজাইন এটা খুব কস্ট এফেক্টিভ ডিজাইন হবে না। কিন্তু ট্রাইশিয়াল টেস্টিং এ তোমার সেই ইয়েটা থাকে না, ইভেন আনকনফাইন্ড কম্পিটিশন টেস্ট সেটা থাকে না। এবং আনকনফাইন্ড টেস্ট এবং ট্রাইশিয়াল টেস্ট এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি, একটাতে কনফাইনিং প্রেসার থাকে, একটাতে কনফাইনিং প্রেসার থাকে না। তোমরা কি আনকনফাইন্ড কম্পিটিশন টেস্ট করছো ইন দ্য মিন টাইম? হ্যাঁ, তোমরা কি এখনো করো নাই? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে ট্রাইশিয়াল টেস্টে যাই, তোমরা একটু দেখো ওইটা, হ্যাঁ, আমি তোমাদের একটু দিয়ে দেবো, তোমরা হ্যাঁ একটু ভালো মতো দেখতে হবে কিন্তু, হ্যাঁ। আমি স্টেট আমি স্ল্যাশ চলে যাই। ট্রাইশিয়াল টেস্টটা ইজ এ ভেরি সফিস্টিকেটেড এবং ভার্সেটাইল টেস্ট তোমার শিয়ার প্যারামিটার বের করার জন্য। এবং এখানে তোমার ট্রাইশিয়াল টেস্ট বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে ট্রাইশিয়াল কম্প্রেশন, একটা হচ্ছে তোমার ট্রাইশিয়াল এক্সটেনশন। হ্যাঁ, তোমার যে ফিল্ডে যে অ্যাপ্লিকেশন তুমি দেখবা, দ্য সয়েল ইজ আইদার ইন কম্প্রেশন অর দ্য সয়েল ইজ আইদার ইন টেনশন। একটা সয়েল ফেল করে ইন কম্প্রেশনে, একটা সয়েল ফেল করে ইন টেনশনে, হ্যাঁ। কাজেই ট্রাইশিয়াল কম্প্রেশন টেস্টে আমরা কিন্তু কম্প্রেশন টেস্টও করতে পারি, এক্সটেনশন টেস্টও করতে পারি। এবং এক্সটেনশন টেস্টটা তোমার নাম্বার অফ ফিল্ড কন্ডিশনে প্রিভেল করে, কিন্তু তোমার ট্রাইশিয়াল কম্প্রেশন টেস্টে তোমার মোস্টলি মানে ফিল্ড অ্যাপ্লিকেশন গুলোকে তোমার মিট করে, হ্যাঁ। তো এখন ডেফিনেশন অফ এক্সটেনশন এন্ড কম্প্রেশন এবং ট্রাইশিয়াল, এটাকে ট্রাইশিয়াল কেন বলা হচ্ছে এটা দেখো। ট্রাইশিয়াল মানে কি, ইন 3 অ্যাক্সিস, সো স্ট্রেসেস ইন 3 অ্যাক্সিস। ট্রাইশিয়াল টেস্টে তোমার সয়েলের উপরে এটা তুমি যখন টেস্ট করতেছো, সো ইউ আর অ্যাপ্লাইং স্ট্রেসেস ইন 3 অ্যাক্সিস। একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, হ্যাঁ, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, আর দুইটা হচ্ছে তোমার হরিজন্টাল অ্যাক্সিস, হ্যাঁ। তোমার সিগমা 1, সিগমা 2 এবং সিগমা 3। একটা হচ্ছে মেজর তোমার মেজর প্রিন্সিপাল ইয়ে স্ট্রেস, আর দুটো হচ্ছে তোমার একটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস যে সিগমা 3, একটা ছিল সিগমা 2 which is intermediate প্রিন্সিপাল স্ট্রেস। তোমার হরিজন্টাল প্লেনে যদি পারপেন্ডিকুলার হয়, হ্যাঁ, তুমি যে দেখো, আমি নেক্সট ইতে যাই। আচ্ছা ওইটা পরে আসছে, দেখো তোমার এখানে তোমার টেস্ট করা হয় সিলিন্ড্রিক্যাল স্যাম্পল টেস্ট করা হয়, এটা অ্যারাউন্ড তোমার আমরা যে ল্যাবে যে টেস্ট করি তোমার 3 ইঞ্চ হাইট এবং 1.5 ইঞ্চ তোমার ডায়ামিটার, অ্যারাউন্ড 76 মিলিমিটার হাইট এবং 38 মিলিমিটার ডায়ামিটার। এবং এটাকে একটা প্লাসপ্লেক্স, এখানে দেখো এখানে কিন্তু স্যাম্পলটাকে কিন্তু একটা প্লাসপ্লেক্স চেম্বারের মধ্যে ইয়ে করে এটাকে তোমার এখানে অনেকগুলো স্টেপ আছে, আসলে আমি আস্তে আস্তে তোমার স্যাম্পল প্রিপারেশন, তোমার দেন তোমার এখানে আমরা ইয়ে করি, এটাকে স্যাচুরেশন করি, দেন সেল প্রেসার অ্যাপ্লাই করি, দেন ডেরিভেটিভ স্টেজ অ্যাপ্লাই করি, হ্যাঁ। বেসিক্যালি 4টা স্টেপ আছে। তো এখানে স্যাম্পলটা কি রকম, স্যাম্পল হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল স্যাম্পল and which is the unconfined, the sample is confined। এখানে তোমার সেল প্রেসার দেওয়া হয়। আচ্ছা সেল প্রেসার দিলে কি হবে, তোমার
যেটা বলতেছিলাম যে মেজর, মাইনর এবং ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল স্ট্রেস। সেল প্রেসার দিলে কি হবে, তোমার সিলিন্ডার স্যাম্পলে তোমার সেল প্রেসার দিলে তোমার সব দিকে একই সেল প্রেসার কাজ করবে। হ্যাঁ, তুমি যদি 100 কিলোমিটার সেল প্রেসার দাও তাহলে সব জায়গাতে 100 কিলোমিটার অন দ্য সারফেস অফ স্যাম্পল। তাহলে স্যাম্পলের মধ্যে একটা আমি দিলাম হরিজন্টাল অ্যাক্সিস, এক হরিজন্টাল অ্যাক্সিস এবং একটা তোমার perpendicular to the horizontal axis, হ্যাঁ, বাট both on the horizontal plane। তাহলে এই দুইটা অ্যাক্সিসে কিন্তু তোমার সেল প্রেসার সমান, ঠিক আছে। এবং এবং একটা যদি আমি যদি এক্স অ্যাক্সিসটাকে যদি সিগমা সিগমা বলি, সিগমা 3 বলি, আর আর জেড অ্যাক্সিসে যদি আমি বলি তোমার সিগমা 1, আর এদের যে যেখানে ইন্টারসেক্ট করলো সেখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি away from sigma 3, তো সেটাকে আমি বলছি সিগমা 2, সেটাকে আমি বলছি সিগমা 2। সেটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল স্ট্রেস। কাজে ট্রাইশাল টেস্টে তুমি যদি সেল প্রেসার দিয়ে কাজ করো তাহলে সিগমা 2 এবং সিগমা 3 সেম, বুঝতে পারছো? ট্রাইশাল টেস্টিং এ আমরা যদি সেল প্রেসার নিয়ে কাজ করি, আমরা সেল প্রেসার অ্যাপ্লাই করি, কাজে এটা মনে রাখবা, ট্রাইশাল টেস্টিং এ সিগমা 2 which is intermediate principal stress এবং সিগমা 3 which is minor principal stress, they are equal, total they are equal। যার জন্য আমরা এখানে সিগমা 2 টাকে অমিট করে দিই, আমরা শুধুমাত্র we always talk about sigma 1 and sigma 3, major principal stress এবং minor principal stress। এবং sigma 1 টা কি, তুমি মনে করো সেল প্রেসার দিলে একটা সয়েলে, সেল প্রেসার দেওয়ার পরে আমি যদি এটাকে ভার্টিক্যালি যে লোড দিই, তার মানে সেটা কি এডিশনাল লোড দিচ্ছ, তোমার অলরেডি এর মধ্যে তোমার স্যাম্পলের টপে, স্যাম্পলের বটমে, স্যাম্পলের পেরিফেরিতে, সার্কামফারেন্সে সব জায়গাতে কি আছে ইকুয়াল অনলাইন প্রেসার, সেটা ভ্যালু কত, সেটা ভ্যালু হচ্ছে সিগমা 3। তারপরে তুমি যদি ভার্টিক্যালি যদি এডিশনাল লোড দাও, হ্যাঁ, তোমার এই সময় ডাইরেকশন টেস্টে আমরা কি করছিলাম, আমরা এটাকে শেয়ার করছিলাম, হ্যাঁ, আমরা শেয়ার লোড দিয়েছি। আর এখানে কি দেবো, এখানে দেবো কম্প্রেসিভ লোড অথবা অ্যাক্সিয়াল লোড অথবা ভার্টিক্যাল লোড দিব, ভার্টিক্যাল লোড দিয়ে এটাকে ফেল করাবো। তাহলে তুমি যে এডিশনাল ভার্টিক্যাল লোড দিচ্ছ সেটাকে বলা হয় এডিশনাল ভার্টিক্যাল লোডকে তুমি এরিয়াতে ভাগ করো, ইউ গেট দা এডিশনাল ভার্টিক্যাল স্ট্রেস অর অ্যাক্সিয়াল স্ট্রেস, এবং সেটাকে বলা হয় ডেভিয়েটিভ স্ট্রেস অর ডেভিয়েটিভ স্ট্রেস। এখন তুমি সিগমা 3 এর সাথে মানে সেল প্রেসারের সাথে তুমি যদি ডেভিয়েটিভ স্ট্রেস যোগ করো, so that gives you the value of what, major principal stress। sigma 1 হচ্ছে তোমার sigma 3 plus del sigma কি এডিশনাল তোমার যে ভার্টিক্যাল স্ট্রেস তুমি দিচ্ছ, এডিশনাল স্ট্রেসটা কিন্তু তোমার লোড দিচ্ছি আমি, লোড থেকে এরিয়াতে ভাগ করলে, এরিয়া মানে কি তোমার একটা সিলিন্ড্রিক্যাল এরিয়া, ভাগ করলে ইউ গেট দ্য স্ট্রেস। সো এটাকে আমরা বলি যে এডিশনাল যে লোড দিচ্ছি সেটাকে আমরা বলি ডেভিয়েটিভ লোডকে এরিয়াতে ভাগ করলে ইউ গেট ডেভিয়েটিভ স্ট্রেস। সো ডেভিয়েটিভ স্ট্রেস প্লাস sigma 3 is sigma 1 which is a major principal stress। কাজে আমরা যখন মোটরসাইকেল আঁকবো তখন আমাদের এই জিনিসটা বের করতে হবে, হ্যাঁ। এবং এখানে ড্রেনেজ, এখানে তোমার ড্রেনেজ আমরা অ্যালাউ করতে পারি, স্যাম্পলের উপরে এবং নিচে আমরা ফিল্টার পেপার এবং পোরাস ডিস্ক দেই, এবং আমরা টপ ক্যাপ আমরা বটম দিয়ে ড্রেনেজ করতে পারি, টপ দিয়ে ড্রেনেজ করতে পারি। আমি তোমাদের সেলটা দেখাবো একটু পরেই, হ্যাঁ। এবং এখানে এই পার্টিকুলার টেস্টে তোমার ড্রেনেজ আমরা অ্যালাউ করতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে পোর প্রেসারও মেজার করতে পারি, হ্যাঁ। আমরা ড্রেনেজও অ্যালাউ করতে পারি, এইগুলা তোমার মানে ট্রাকশন টেস্টিং এর খুব ইম্পর্টেন্ট ফিচার্স, হ্যাঁ। এই টেস্টে আমরা ভলিউম চেঞ্জ খুব প্রিসাইসলি মেজার করতে পারি। এই টেস্টে আমরা তুমি যদি আনব্রেন টেস্ট করো, তুমি যদি ভলিউম চেঞ্জ অ্যালাউ না করো তাহলে কি হবে, তোমার স্যাম্পলের মধ্যে কি হবে, তুমি যদি ড্রেনেজ অ্যালাউ না করো তাহলে তোমার এই দুটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি শেয়ারিং এর সময় খেয়াল রাখো, যে শেয়ারিং এর সময় তুমি যদি ড্রেনেজ অ্যালাউ করো তাহলে কি হবে, ভলিউম চেঞ্জ হবে, এবং there will be no generation of excess water pressure if you share very slowly, যেটা ড্রেন টেস্টে করা হয়, হ্যাঁ। মানে তুমি এটাকে ড্রেনেজ অ্যালাউ করছো, আর তুমি ডিউরিং শেয়ারিং, এবং সেটা হচ্ছে ড্রেন বিহেভিয়ার, এবং সেটা হলো ড্রেন টেস্ট। ডিউরিং শেয়ারিং, হ্যাঁ, যখন তুমি ডেভিয়েটিভ লোড অ্যাপ্লাই করছো ডিউরিং শেয়ারিং, তুমি যদি ইচ্ছা করে তুমি ড্রেনেজ ভালভ বন্ধ করে দাও, হ্যাঁ, তুমি ড্রেনেজ এখানে অ্যালাউ করলে না, তুমি you allowed not to, তোমার কোনো ড্রেনেজ এখানে অকার করবে না, হ্যাঁ। তুমি ড্রেনেজ ভালভ সব বন্ধ করে দিচ্ছ, হ্যাঁ, তোমার টপ ড্রেনেজ বটম ড্রেনেজ সব বন্ধ করেছো। তাহলে তুমি যদি একটা সামনে ড্রেনেজ বন্ধ করে দাও, তার মানে কি এখানে কি কন্ডিশন প্রিভেল করছে, এখানে আনড্রেন কন্ডিশন প্রিভেল করছে। তখন কিন্তু ডিউরিং শেয়ারিং এখানে কি হবে, তোমার এখানে তোমার পোর প্রেসার ডেভেলপ করবে। তুমি যদি ড্রেনেজ অ্যালাউ করো তাহলে ভলিউম চেঞ্জ হবে, আর তুমি ড্রেনেজ অ্যালাউ না করো তাহলে তোমার পোর প্রেসার ডেভেলপ করবে। এবং পোর প্রেসার এবং ভলিউম চেঞ্জটাও তোমার পজিটিভ হয়, নেগেটিভ হয়, তাই না? কন্ট্রাকশন হয়, কম্প্রেশন হয়, ডাইলেশন হয়, এক্সপানশন হয়। ঠিক একইভাবে তুমি যদি ড্রেনেজ অ্যালাউ না করো ডিউরিং শেয়ারিং, তোমার এখানে পোর প্রেসার ডেভেলপ করবে, এবং দ্যাট পোর প্রেসার কুড বি পজিটিভ, দ্যাট কুড বি নেগেটিভ। এবং কার জন্য পজিটিভ হবে, কার জন্য নেগেটিভ হবে, এগুলো আমি অলরেডি বলছি, এটা আমি আবার রিপিট করবো, হ্যাঁ। তোমার পজিটিভ হবে কার জন্য, ফর এনসি ক্লেজ, ফর লুজ স্যান্ড,
নেগেটিভ প্রপোর্শন কার জন্য ডেভেলপ করবে ফর ওসি ক্লেজ এন্ড ডেন্স স্যান্ড। তুমি যদি ড্রেন টেস্ট হয়, তোমার তোমার কন্ট্রাকশন অথবা কম্প্রেশন কার জন্য হবে, কম্প্রেশন অথবা কন্ট্রাকশন অথবা কনসলিডেশন কার জন্য হবে ফর লুজ স্যান্ড এন্ড এনসি ক্লেজ। তোমার ডিউরিং শেয়ারিং তুমি যদি ড্রেনেজ অ্যালাউ করো, ভলিউম চেঞ্জ তোমার ডাইলেশন বা এক্সপানশন কার জন্য হবে, ডাইলেশন এক্সপানশন হবে তোমার ফর ডেন্স স্যান্ড অথবা প্রিলোডেড ক্লে। এইগুলো আমি তোমাদের বহুবারই বলছি। আচ্ছা, তোমার এখানে দেখো ট্রাইশিয়াল টেস্টের তোমার এই সেলটা দেখো, তোমার যে সেল হচ্ছে তোমার এই এখানে দেখো তোমার এখানে তোমার এই তোমার দিস ইজ স্পেসিমেন দেখো তোমার নিচে তোমার এখানে পোরাস ডিস্ক আছে, এখানে পোরাস ডিস্ক তুমি যদি ড্রেনেজ অ্যালাউ করো তাহলে আমাদেরকে এখানে ইয়ে দিতে হয়, আমাদেরকে পোরাস স্টোন বা পোরাস ডিস্ক বলি আমরা, হ্যাঁ। আর স্যাম্পলটাকে তোমার এনক্লোজ করতে হয় একটা ইম্পারভিয়াস মেমব্রেনের মধ্যে এনক্লোজ করতে হয়। স্যাম্পলটা কিন্তু একদম ইয়ে থাকে না, স্যাম্পলটাকে কি করতে হয় একটা ইম্পারভিয়াস মেমব্রেনের মধ্যে এনক্লোজ করে দেন এটা আমরা সেলের উপরে বসাই, হ্যাঁ। এবং এটাকে বলা হয় টপ ক্যাপ, এটাকে বলা বটম ক্যাপ। এবং এখানে তোমার পেডেস্ট্রাল থাকে, হ্যাঁ। এখানে 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 দিস দ্য পেডেস্ট্রাল। এখানে তোমার আর এই যে সেলটা, এটা একটা পাসপ্লেক্স সেল, দেখা যায় ট্রান্সপারেন্ট একটা পাসপ্লেক্স ম্যাটেরিয়াল দিয়ে তৈরি একটা সেল। এবং এখানে তোমার তুমি এখানে পানি ফিল আপ করে তুমি এখানে সেল প্রেসার দিতে পারো। কাজে এখানে দেখো এই যে লাইনটা, এটা তোমার এই সেলের সাথে, কাজে এখানে তুমি কি দিবা, সেল প্রেসার দিবা। তোমার এটা দিয়ে কি হবে, এটা দিয়ে তুমি হয় ভলিউম চেঞ্জ মেজার করবে অথবা ব্যাক প্রেসার দিবা, অথবা তোমার হ্যাঁ তুমি এখানে ভলিউম চেঞ্জ মেজার করতে পারো, ব্যাক প্রেসার দিতে পারো। তোমার এই যে বটম ক্যাপে তোমার যে একটা ইয়ে আছে, একটা 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 তোমার এখানেও একটা প্রভিশন আছে। তুমি এখান দিয়ে তুমি ব্যাক প্রেসার দিতে পারো, তুমি অথবা এখান দিয়ে তুমি পোর প্রেসার তুমি এখানে তুমি পোর প্রেসার মেজার করতে পারো। এবং তুমি যদি এটাকে এখানে এই ভালভটা যদি ওপেন রাখো, তাহলে তুমি যে ভালভকে ওপেন রাখো তাহলে এখানে কি হবে, ভলিউম চেঞ্জ হবে। তুমি যদি এই ভালভটাকে যদি ওপেন রাখো তাহলে ভলিউম চেঞ্জ হবে। এটাকে যদি ক্লোজ করে দাও তাহলে কি হবে, ক্লোজ করে দিলে কোনো ভলিউম চেঞ্জ হবে না, স্যাম্পলের মধ্যে পোর প্রেসার ডেভেলপ করবে। এবং তুমি এখানে এই লাইনে যদি তুমি একটা যদি পোর প্রেসার ট্রান্সডিউসার যদি এখানে ফিট করে দাও, তাহলে তুমি সেই পোর প্রেসারটা তুমি মেজার করতে পারবে। অনেক সময় আমরা কি করি, এই লাইনে আমরা ব্যাক প্রেসার দিই। হোয়াট ইজ ব্যাক প্রেসার? ব্যাক প্রেসার হচ্ছে একটা ইনডিউস ফরওয়ার্ড প্রেসার। তোমার ফিল্ডে তোমার কি থাকে, একটা ফরওয়ার্ড প্রেসার থাকে, যে কোনো ডেপথ থেকে স্যাম্পল আনলে একটা ফরওয়ার্ড প্রেসার থাকে। আর যখন তুমি এই স্যাম্পল যখন সেলে টেস্ট করবা, তাহলে আমি যদি ওই ফরওয়ার্ড প্রেসার দিতে চাই, তাহলে আমি কি করবো, স্যাম্পলের বটম দিয়ে দিকে আমি একটা প্রেসার দিব, সে 100 kPa আমি ব্যাক প্রেসার দিলাম। কিন্তু ব্যাক প্রেসার দিতে হবে কার পরে, তোমার আগে দিতে হবে সেল প্রেসার, তারপর দিতে হবে ব্যাক প্রেসার। এবং সেল প্রেসার থেকে ব্যাক প্রেসার বাদ দিলে এটা কি হবে, দ্যাট ইজ ইফেক্টিভ প্রেসার উইদিন দ্য স্যাম্পল। তুমি সেল প্রেসার দিলাম মনে করো 200 kPa, আর যদি ব্যাক প্রেসার দিলাম মনে করো 100 kPa, তাহলে ইফেক্টিভ প্রেসার কত হবে, ইফেক্টিভ প্রেসার হবে 200 মাইনাস 100 kPa। তারপর তুমি যদি এটাকে কনসিডার অ্যালাউ করো, তাহলে ইট উইল স্টার্ট কনসলিডেটিং আন্ডার ইফেক্টিভ সেল প্রেসার অফ 100 kPa। ইফেক্টিভ সেল প্রেসার হচ্ছে তোমার টোটাল সেল প্রেসার যেটা তুমি অ্যাপ্লাই করতেছো তোমার এদিক থেকে থ্রু ওয়াটার, দ্যাট মাইনাস ব্যাক প্রেসার। এবং ব্যাক প্রেসার আমরা কেন দিই, এটা হলো তোমার এটা যে ফিল্ড যে ফরওয়ার্ড প্রেসার সেটাকে মডেলিং করার জন্য। এবং ব্যাক প্রেসার দিলে তোমার সয়েলের ভিতরে তোমার যে তোমার ইয়ার থাকে, ইয়ার বাবল, এগুলো সব ডিজলভ হয়ে যায়। এবং এটা আমরা যদি ডিউরিং শেয়ারিং যদি আমরা পোর প্রেসার মেজার করি, যেটা আমরা আনড্রেন টেস্ট করি, সেটা খুব কারেক্টলি মেজার করতে পারি। তুমি যদি উইদাউট ব্যাক প্রেসার টেস্ট করো, তাহলে তোমার পোর প্রেসার মেজারমেন্ট বিকামস এরোনিয়াস, হ্যাঁ। যার জন্য আমরা ক্লে সয়েল হলে সবসময় কিন্তু এটাকে আমরা কনসিডার করি আন্ডার ব্যাক প্রেসার। আমরা আন্ডার ব্যাক প্রেসার এটাকে আমরা স্যাচুরেশন করি, দেন কনসিডার করি, দেন ড্রেনেজ ভালভগুলো বন্ধ করে দিয়ে আমরা এটাকে শেয়ার করি। এগুলো আবার ডিটেল অনেক বলবো, হ্যাঁ। কাজে তুমি খেয়াল রাখো যে স্যাম্পল সিলিন্ড্রিক্যাল, এখানে স্যাম্পলের টপ দিয়ে ড্রেনেজের ফ্যাসিলিটি আছে, বটম দিয়ে ড্রেনেজের ফ্যাসিলিটি আছে। এখানে তোমার সেল প্রেসার অ্যাপ্লাই করার একটা ফ্যাসিলিটি আছে, তুমি ব্যাক প্রেসার অ্যাপ্লাই করতে পারবা। তোমার টপে তুমি যখন এটাকে তুমি যখন ড্রেনেজ অ্যালাউ করবা, তখন তোমার স্যাম্পলের মাঝখান থেকে উপর দিকে স্যাম্পল পানি যাবে, এবং মাঝখান থেকে নিচের দিকে পানি যাবে। কাজে টপ ড্রেনেজ, বটম ড্রেনেজ, হ্যাঁ। টপ ড্রেনেজ তুমি ইয়ে করতে পারতেছো, ইউ ক্যান মনিটর টপ ড্রেনেজ এবং বটম ড্রেনেজ। তারপর তুমি এট দ্য সেম টাইম তুমি ব্যাক প্রেসার অ্যাপ্লাই করতে পারতেছো, তুমি পোর প্রেসার মেজার করতে পারতেছো, তুমি ভলিউম চেঞ্জ মেজার করতে পারতেছো, হ্যাঁ। তুমি সেল প্রেসার অ্যাপ্লাই করতে পারতেছো, হ্যাঁ। ইটস এ ভেরি সফিস্টিকেটেড টেস্ট। তবে আলটিমেটলি কি করি, আমি সেল প্রেসার অ্যাপ্লাই করলাম, তুমি সাথে সাথে এটাকে শেয়ার করতে পারো, হ্যাঁ। তুমি ব্যাক প্রেসার সেল প্রেসার অ্যাপ্লাই করলা, তারপর তুমি ব্যাক প্রেসার লাইন বন্ধ করে দিয়ে আনড্রেন অবস্থাটাকে শেয়ার করলা, অথবা তুমি ব্যাক প্রেসার দিলা, সেল প্রেসার দিলে, এটাকে কনসিডার করলা, কনসিডার করার পরে তুমি এটাকে কনসিডার করার পরে তুমি কি করলা, তুমি ড্রেনেজ ভালভটা বন্ধ করে দিলা, তারপর তুমি এটাকে শেয়ার করলা, তাহলে আনড্রেন শেয়ার হলো, কনসিডারেশন হলো, আনড্রেন শেয়ার হলো। অথবা তুমি
ব্যাক সেল প্রেসার দিলা, ব্যাক প্রেসার দিলা, এটাকে কনসিডার করলা ফর 1 ডে, হ্যাঁ, তাহলে ইফেক্টিভ কনসিডার এটা কনসিডার হলো। আফটার এন্ড অফ কনসিডারেশন তুমি ড্রেনেজ ভালভ ওপেন রেখে তুমি এটাকে শেয়ার করলা, তাহলে কনসিডারেশন হলো এবং তোমার কনসিডারেটেড এবং শেয়ারিং হলো আন্ডার ড্রেন কন্ডিশন, তাহলে সিডি হলো আর কি। হ্যাঁ, যেটা আমাদের খুব ইয়েতে আসবে, তাই তুমি তুমি কিন্তু বুঝতেছো যে এখানে কিন্তু পার্টিকুলারলি তোমার কয় ধরনের টেস্ট, এটা 3 ধরনের টেস্ট। হ্যাঁ, একটা হলো কোনো নো কনসিডারেশন, আনড্রেন শেয়ারিং, সরাসরি শেয়ারিং, ভেরি কুইক শেয়ারিং, কনসিডারেশন, আনড্রেন শেয়ারিং, ভেরি কুইক শেয়ারিং, আনড্রেন কন্ডিশন, ভলিউম তোমার ড্রেনেজ ভালভ সবগুলি বন্ধ। আর হলো তোমার কনসিডারেশন করলা, তারপর তুমি শেয়ার করলা খুব স্লোলি, ড্রেনেজ ভালভস আর ওপেন। সো ওয়ান ইজ ইউ unconsolidated undrained, one is CU consolidated undrained, and the last one is CD test, consolidated drain test। হ্যাঁ, এবং এগুলার এই টেস্ট উপর ডিপেন্ড করে তোমার সয়েল প্যারামিটার গুলো চেঞ্জ হয় আর কি। এটাও তোমার একটা স্কেমেটিক ভিউ, এখানে সবই আছে। এখানে একটা জিনিস দেখো ওরিং, এই ওরিংটা কি এখানে দেখো, যে ওরিং এ যেখানে দেখা যাচ্ছে এই স্যাম্পলটাকে তোমার একটা রিং, একটা ব্ল্যাক ভেরি স্মল একটা ডিস দিয়ে এটাকে টাইট করে স্যাম্পলের সাথে ধরে রাখা হয় আর কি। দিস আর দি ওরিং সেকশন। হ্যাঁ, এখানে ওরিং সয়েল স্পেসিমেন সবই বলছি। এখানে ফিল্টার পেপার, দেন পোরাস ডিস্ক, ফিল্টার পেপার, দেন পোরাস ডিস্ক। এটা তোমার হলো কি, এটা বটম ড্রেনেজ অথবা ব্যাক প্রেসার অথবা ভলিউম চেঞ্জ। এটা তোমার সেল প্রেসার লাইন, এখানে ভালভ আছে, এখানে ভালভ আছে। হ্যাঁ, ভালভ ক্লোজ করে দিলে তোমার আনড্রেন কন্ডিশন, আর ভালভ ওপেন রাখলে তোমার ড্রেনেজ হবে। এটা ভালভ ওপেন ড্রেনেজ হবে। হ্যাঁ, তোমার এখানে দিস ইজ লোডিং র্যাম, তোমার এই পিস্টনের মাধ্যমে আমরা এটাকে ডেরিভেটিভ লোড দেই, এডিশনাল লোড। ইনিশিয়ালি কি থাকবে, সয়েলের মধ্যে সেল প্রেসার থাকবে, তারপরে তুমি কি দিবা, এক্সেস অ্যাক্সিয়াল লোড দিবা, which will create additional vertical stress, which is called deviatoric stress or deviatoric stress। হ্যাঁ, তোমার এখানে there is pedestral, তোমার এখানে তোমার এখানে টপ কভার আছে, এগুলো সবকিছু দিয়ে এটাকে বন্ধ করে। এটা একটা পাসপেক্স একটা সিলিন্ডার। হ্যাঁ, তুমি বাড়িতে দেখতে পারো একটা সিলিন্ডার। হ্যাঁ, তোমার এর ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে তোমার ফ্লুইড প্রেসার। হ্যাঁ, সেল প্রেসার, এটাকে বলা হয় সেল প্রেসার বলা হয়, অল রাউন্ড প্রেসার বলা হয়, তোমার রেডিয়াল স্ট্রেস বলা হয়, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলা হয়। হ্যাঁ, এটা দিস দ্য সেল, তুমি এখানে দেখো দিস দ্য অ্যাকচুয়াল সেল দেখো, এখানে এটা হলো লোড সেল। হ্যাঁ, লোড সেল আমার লোড, যে লোডটা মাপি আর কি, ডেভিটিক লোড। এটা তোমার এলভিডিটি, লিনিয়ার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ট্রান্সডিউসার, এলভিডিটি। মানে যেটা কি করে, এটা কি করে বলো দেখি, এই জিনিসটা কি করে, ভার্টিক্যাল ডিফরমেশন মেজার করে। এখানে আমরা মেজার করবো কি ডিউরিং শেয়ারিং, আমরা কি মেজার করবো, আমরা তোমার ভার্টিক্যাল লোডটা মেজার করবো। ভার্টিক্যাল লোডকে ভাগ করলে তুমি ইউ উইল গেট দ্য ডেভিয়েটরিক স্ট্রেস। হ্যাঁ, এবং আর কি মেজার করবা, তুমি ভার্টিক্যাল ডিফরমেশন মেজার করবা তোমার এই স্ট্রেন গেজ দিয়ে, এটাকে বলা হয় এলভিডিটি, লিনিয়ার আর ভার্টিক্যাল ডিফরমেশন ট্রান্সডিউসার, এলভিডিটি বলা হয়। তোমার এখানে দেখো এটা দেখো, এই লাইনটা দেখো, এই লাইনটা বোধহয় এটা বোধহয় সেল প্রেসার লাইন। তোমার এখানে এটা বোধহয় ব্যাক প্রেসার লাইন। তোমার এখানে ভলিউম চেঞ্জ আছে, টপ দিয়ে ভলিউম চেঞ্জ হবে। আবার তুমি দেখো এখানে তোমার দেখো স্যাম্পলের গায়ে তোমার কি লাগানো আছে, ফিল্টার পেপার, তাহলে তোমার রেডিয়াল ড্রেনেজ হবে। হ্যাঁ, তোমার স্যাম্পল থেকে পানি রেডিয়ালি বের হয়ে এই ফিল্টার পেপারে আসবে, ফিল্টার পেপার থেকে টপ তোমার ইতে যাবে, টপ পোরাস সিস্টেমে যাবে, আর আবার নিচের দিকে বটম হ্যাঁ, তোমরা সবাই মিটে থাকো। হ্যাঁ, সো এটা তোমার অ্যাকচুয়াল তোমার ফ্র্যাকশনাল সেল। হ্যাঁ, তোমার এখান থেকে এই যে তোমার পিস্টন, দিস ইজ দ্য পিস্টন, এটা দিয়ে তুমি লোড দিবা। হ্যাঁ, এটা হলো লোড সেল, যেটা তোমার লোড মেজার করবে, যেখান থেকে তুমি ডেভিয়েটিক স্ট্রেস পাবে। আর এখানে তোমার সেল প্রেসার লাইন আছে, ব্যাক প্রেসার লাইন আছে, তোমার ভলিউম চেঞ্জ লাইন আছে, সবই আছে। হ্যাঁ, এবং আর এখানে যেটা বলছিলাম, এটা তোমার হলো এই ফিল্টার পেপারটা কি হবে, তোমার রেডিয়ালে যদি তোমার স্যাম্পলটাকে তুমি ড্রেনেজ হয়, তাহলে সেখান থেকে ফিল্টার পেপার আসবে, ফিল্টার পেপার থেকে টপ তোমার প্রসেসে যাবে, এবং নিচে থেকে বটম প্রসেসে আসবে। সেখান থেকে তোমার টপ প্রসেস থেকে তোমার ভলিউম চেঞ্জ হবে, এবং নিচের দিকে তোমার ভলিউম চেঞ্জ হবে। আচ্ছা, যেটা বলছো যে ট্রাইশাল কম্প্রেশন এর ডেফিনিশন, ট্রাইশাল কম্প্রেশন, তুমি যদি শুধুমাত্র সেল প্রেসার অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি থাকবে, দুটো ইকুয়াল, সিগমা 3 এবং সিগমা 1 ইকুয়াল। ঠিক আছে, তাহলে লাইনটা কি হবে, 45 ডিগ্রি লাইন। তুমি মনে করো, তুমি যদি স্যাম্পলের মধ্যে একটা ট্রাইশাল সেলে তুমি শুধুমাত্র সেল প্রেসার দিলা, তাহলে সিগমা 1 এবং সিগমা 3 কত? তুমি যদি 100 কেপি যদি সেল প্রেসার দাও, তাহলে সিগমা 3 ভ্যালু কত, 100 কেপিএ। সিগমা 1 এর ভ্যালু কত, সিগমা 1 কি, সিগমা 3 প্লাস ডেল সিগমা। তো তুমি তো কোনো এডিশনাল লোড তো দাও নাই, এটা তো ইকুয়াল অল রাউন্ড প্রেসার। তোমার স্যাম্পলের
টপে, বটমে, সাইডে সব জায়গাতেই হাইড্রোস্ট্যাটিক প্রেসার, তাই তো? তাহলে এটাকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলছি। কিন্তু তোমার যখন তুমি সেল প্রেসার দিবা তখন সিগমা 1 এবং সিগমা 3 দে আর ইকুয়াল। কেন ইকুয়াল? বিকজ সেল প্রেসার ইজ ইকুয়াল অল রাউন্ড। হ্যাঁ, প্যাসকালস ল, ইকুয়াল অল রাউন্ড প্রেসার। কাজে এটা স্যাম্পলের টপেও যা, বটমেও তা, তোমার স্যাম্পলের on the circumference of the sample সবই তোমার হাইড্রোস্ট্যাটিক, সো দে আর ইকুয়াল এন্ড অল রাউন্ড। তাহলে সিগমা 1 সমান সিগমা 3। এখন তুমি মনে করো আমি মনে করো এই ভ্যালুটা মনে করো 100 kPa। তারপর আমি এটাকে কিভাবে ফেল করতে পারি? আমি যদি এটাকে লোড করি তাহলে এটা কি হবে? তোমার সিগমা 1 আস্তে আস্তে বাড়বে, সিগমা 3 ইজ কনস্ট্যান্ট, সিগমা 3 সেম রেখে এটাকে আমি এটাকে আস্তে আস্তে বাড়লাম। তাহলে এই লাইনে যে কোনো জায়গায় কি সিগমা 1 ইজ মোর দেন সিগমা 3। সো দিস ইজ কম্প্রেশন। কম্প্রেশন ডেফিনিশন হচ্ছে তোমার মেজর প্রিন্সিপাল স্ট্রেস ইজ মোর দেন মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। এবং এটা এক্সাম্পল কি? একটা বিল্ডিং, একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করতেছো। হ্যাঁ, তোমার সয়েলকে তুমি লোড করতেছো। কাজে তোমার যে কোনো সয়েল এলিমেন্টে সিগমা 1 ইজ মোর দেন সিগমা 3। হ্যাঁ, তোমার এমব্যাঙ্কমেন্ট লোডিং, বিল্ডিং লোডিং, যে কোনো লোডিং, হ্যাঁ, লোডিং ইজ কম্প্রেশন। আচ্ছা, আর কি করতে হবে দেখো, আমি সিগমা 3 সেম রেখে আমি সিগমা 1 কমাচ্ছি। এবং তুমি তোমার এখানে যদি তোমার দেখো, এখানে তোমার যদি ইফ আমি যদি এখানে যদি এটা আঁকি, ধরো আমি যদি এখানে যদি ধরো this is the failure line in compression and this is the failure line in extension, তাহলে এটা যখনই এখানে হিট করবে the sample will fail। তাহলে this is compression, ঠিক আছে? আর আমি আরেকটা কি করতে পারি, আমি সিগমা 3 সেম রেখে আমি সিগমা 1 কমাচ্ছি। এটা ফিল অ্যাপ্লিকেশন কি বলো দেখি, একটা एग्जांपल বলো দেখি যে কোথায় এটা ফিল করে। তোমার সিগমা 1 আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা কখন হবে বলো দেখি? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ তো? স্যার এক্সপেন্সিভ সয়েলে যখন না, তোমার কখন সিগমা 1 আস্তে আস্তে কমবে? তুমি যদি একটা এক্সকাভেশন করো তাহলে কি হবে? এটা কি দিস আনলোডিং? তোমার ফিল্ডে তুমি একটা এক্সকাভেশন করছো, তুমি এটা মাটি খুঁড়তেছো, তাহলে কি হবে? এটা কি লোডিং না আনলোডিং? আনলোডিং। তো সেখানে কি সিগমা 1 কি কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। তাহলে দ্যাট ইজ আনলোডিং। তুমি একটা এক্সকাভেশন করো, তুমি যদি খুব, তাহলে এটা এমন হবে কি, এটা এসে যদি এখানে এসে যদি হিট করে তাহলে দ্য সয়েল উইল ফেল। তাহলে এটা কি দিস ইজ দ্য ফেলিউর লাইন ইন এক্সটেনশন, দিস ইজ দ্য ফেলিউর লাইন ইন কম্প্রেশন। আরেকটা কি হতে পারে, ধরো আমি কি করতেছি, আমি ইয়ে করে আমি সিগমা 1 আস্তে আস্তে কমাচ্ছি, সিগমা 3 সেম রেখে সিগমা 1 আস্তে আস্তে কমাচ্ছি, সিগমা 3 সেম রেখে আমি সিগমা 1 সেম রেখে আমি সিগমা 3 কমাচ্ছি। তাহলে তোমার কোনটা বেশি হবে, সিগমা 1 বেশি হবে নাকি সিগমা 3 বেশি হবে? তুমি এটা তো সিগমা 3 অ্যাক্সিস না। তুমি সিগমা 3 সিগমা 1 সেম রেখে তুমি এদিকে যাও, তাহলে কি হচ্ছে, তুমি সিগমা 3 আস্তে আস্তে কমাই তুমি এটা এই লাইনটা হিট করছো, দ্য সয়েল উইল ফেল। তাহলে এটা কি হবে, কি এক্সটেনশন হবে নাকি কম্প্রেশন হবে? এক্সটেনশন ডেফিনিশন কি? এক্সটেনশন ডেফিনিশন হচ্ছে সিগমা 1 ইজ লেস দেন সিগমা 3 অথবা সিগমা 3 ইজ মোর দেন সিগমা 1। এটা হলো একদম টেকনিক্যাল ডেফিনিশন অফ এক্সটেনশন এন্ড কম্প্রেশন। তাহলে এই লাইনের উপরে কি সিগমা 1 বেশি না এখানে কি সিগমা 1 বেশি না সিগমা 3 বেশি? এখানে কি হচ্ছে এই লাইনে এবং এই লাইনে কি হচ্ছে? এই লাইনে যে কোনো জায়গায় কি সিগমা 3 বেশি সিগমা 1 কম, তাহলে এটা কি? এটা এক্সটেনশন, তাই না? এই লাইনে তোমার যে কোনো জায়গায় কি তোমার এখানে কি তোমার সিগমা 3 বেশি সিগমা 1 কম, তাহলে দিস ইজ এক্সটেনশন। যেটা তোমার প্যাসিভ আর্থ ফেলিউর, একটা রিটেনিং ওয়ালের যে প্যাসিভ আর্থ ফেলিউর, দ্যাট ইজ এক্সটেনশনে ফেল করে। একটা রিটেনিং ওয়াল যখন প্যাসিভ ফেলিউর হয়, দ্যাট ফেলস ইন এক্সটেনশন। হ্যাঁ, আর একটা রিটেনিং ওয়াল যখন অ্যাক্টিভ আর্থ প্রেসি ফেল করে, দ্যাট ফেলস ইন কম্প্রেশন। এই লাইনে কি এই লাইনে যে কোনো জায়গায় তোমার কি কোনটা বেশি, সিগমা 1 বেশি না সিগমা 3 বেশি বলো? দুইটাই সমান। কেন সমান কেন হবে? আর এই লাইনের উপরে দুটো সমান, এটা এই লাইনে তোমার দুটো সমান। আর কম্প্রেশন যেহেতু সিগমা 1 বড় স্যার। এই লাইনে কি, এই লাইনে কোনটা বেশি, সিগমা 1 বেশি না বড় না সিগমা 3 বড়? সিগমা 1 স্যার। সিগমা 1 বড়, তাই না? ভার্টিক্যাল সিগমা 1 বড়, তার মানে কি এটা কি কম্প্রেশন এক্সটেনশন? তাহলে এটা কি কম্প্রেশন এক্সটেনশন? কম্প্রেশন। হ্যাঁ, এটা খুব ভালো বুঝে নাও, এটা বেসিক কনসেপ্ট, কোনটা কম্প্রেশন কোনটা এক্সটেনশন। কাজে দিস ইজ কম্প্রেশন লোডিং, দিস ইজ এক্সটেনশন আনলোডিং, এটা কম্প্রেশন। এবং এটা প্র্যাকটিক্যাল एग्जांपल কি, রিটার্নিং ওয়াল, অ্যাক্টিভ আর্থ ফিল্ড অফ রিটার্নিং ওয়াল। এটা কি এই লাইনের উপরে কি, এই লাইনের উপরে
কোনটা বড়, সিগমা 1 বড় না সিগমা 3 বড়? এই লাইনের উপরে কি এই লাইনের উপরে কোনটা বড়? স্যার সিগমা 3 বড়। সিগমা 3 বড়, সিগমা 1 ছোট, তাহলে এটা কি টেনশন না কম্প্রেশন? টেনশন স্যার। টেনশন, হ্যাঁ আমি তো বলেই দিলাম যে মেজর প্রিন্সিপাল স্ট্রেস যদি মাইনর প্রিন্সিপাল স্ট্রেস যদি বড় হয় তাহলে দিস ইজ কম্প্রেশন, আর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস যদি মেজর প্রিন্সিপাল যদি বড় হয় গ্রেটার হয় তাহলে দিস ইজ এক্সটেনশন। স্যার ঠিক আছে, হ্যাঁ এটা তোমার চিন্তা করে দেখবা। আর আর এই লাইনটাকে কি বলা হয়? এই লাইনটাকে এই যে লাইনটা বললাম, এই লাইনটাকে কি বলবা? এই লাইনটাকে কি বলো? এই লাইনটা কি? এটাকে বলা আইসোট্রপিক লাইন, যেখানে সিগমা 1 এবং সিগমা 3 সেম, যেটা তোমার শুধুমাত্র সেল প্রেসার you have applied only cell pressure. So that is isotropic. That is isotropic compression. তাহলে তাহলে তোমাদেরকে আমি কম্প্রেশন এবং ডেফিনিশন বললাম, ঠিক আছে? কম্প্রেশন এবং এক্সটেনশনের ডেফিনিশনটা তোমরা জানলে আর কি। আচ্ছা, এখানে দেখো, এখানে যে আমি আগেই বলছি, স্যাম্পলটাকে আমরা সেলে প্লেস করি, সেল প্রেসার অ্যাপ্লাই করি, দেন ইউ অ্যাপ্লাই দ্য ডেরিভেটিভ লোড। হ্যাঁ, জাস্ট এই কথাটাই বলা আছে, এটা আমি করতে চাই না। পোর প্রেসার নিচে মেজার করা যায়, ফ্রিকশন মেজার করার জন্য তোমার এখানে গ্রিজ রাবার ডিস করা হয়, এবং এখানে আমরা কয়টা টেস্ট করি? আমরা টেস্ট করি তোমার 3টা স্পেসিমেন টেস্ট করা হয়। এখানে সবসময় আমরা টেস্ট করি তোমার 3 স্পেসিমেন্স। For a particular sample we test 3 specimens. আচ্ছা, এখানে তোমরা দেখো, এখানে তোমার দেখো স্ট্রেস কন্ডিশন কি দেখো তোমার। তাহলে এই যে তোমার স্যাম্পলের মধ্যে তুমি যখন ফেল করলো তখন কি আছে এখানে? যখন আমি শেয়ার করি তখন তোমার কি থাকবে? তোমার মাইনর প্রিন্সিপাল কত? সিগমা 3, which is a cell pressure. যখন আমরা শেয়ার করি, এটা খেয়াল রাখবা, যখন আমরা ট্রাইশেল টেস্টে যখন আমরা সেল প্রেসার দেওয়ার পরে যখন আমরা এটাকে শেয়ার কুড বি ডান আন্ডার আনড্রেইন কন্ডিশন, আন্ডার ড্রেইন কন্ডিশন। যেভাবেই শেয়ার করি, ডিউরিং শেয়ারিং কিন্তু আমরা কি করি? ডিউরিং শেয়ারিং আমরা সেল প্রেসার সেম রাখি। কাজেই তোমার শুরুতে যে সেল প্রেসার ছিল, ফেলিওর সময় সেল প্রেসার কিন্তু একই। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবা। টেস্টিং এর শুরুতে যা সেল প্রেসার ছিল, তোমার টেস্টিং এর শেষেও সেল প্রেসার সেম, সিগমা 3 রিমেইনস সেম থ্রুআউট দ্য টেস্ট, বিকজ যেহেতু ইউ আর ইউজিং ফ্লুইড প্রেসার। আর যখন তুমি শেয়ার করছো তখন কি হচ্ছে? তুমি আস্তে আস্তে কি বাড়ছো? আস্তে আস্তে তুমি লোড বাড়াচ্ছ মানে কি? আস্তে আস্তে আমার ডেরিভেটিভ বাড়তেছে এবং একটা স্টেজে তোমার এটা ফেল করবে, তাই তো? ফেল করবে, দ্যাট ইজ দ্য ডেরিভেটিভ স্ট্রেস এট ফেলিওর। এখন ফেলিওর ডেরিভেটিভ স্ট্রেস এর সাথে তুমি যদি সিগমা 3 যোগ করো, তাহলে তুমি কি পাবে? সিগমা 1 এট ফেলিওর পাবে, which is the মেজর প্রিন্সিপাল স্ট্রেস এট ফেলিওর। এই জিনিসগুলো কিন্তু ভালো বুঝে নাও, প্রবলেম করতে লাগবে, ঠিক আছে? তুমি যদি ডেরিভেটিভ লোড এট ফেলিওর জানো, সেই ডেরিভেটিভ লোড এট ফেলিওরকে তুমি যদি এরিয়া দিয়ে ভাগ করো, ইউ গেট দ্য ডেরিভেটিভ স্ট্রেস এট ফেলিওর। সেই ডেরিভেটিভ স্ট্রেস এট ফেলিওরকে তুমি যদি সিগমা 3 সাথে যোগ করো, সেল প্রেসার যোগ করো, তাহলে দেন ইউ উইল গেট দ্য সিগমা 1, এবং দ্যাট ইজ দ্য টোটাল মেজর প্রিন্সিপাল। দ্যাট ইজ দ্য টোটাল মেজর প্রিন্সিপাল। সিগমা 3 হচ্ছে হলো টোটাল মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, টোটাল কিন্তু এটা এখন ইট ইজ নট ইফেক্টিভ। সিগমা 1 থেকে টোটাল মেজর প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে আমি যদি সিগমা 3 প্রাইম আর সিগমা 1 প্রাইম যদি বলি, তাহলে কি মিন করবা? তাহলে তুমি যদি ডিউরিং শেয়ারিং তুমি যদি পোর প্রেসার মেজার করো, তাহলে যখন ফেল করলো স্যাম্পলটা, তখন মনে করো একটা তোমার পোর প্রেসার তুমি জানলে, ধরো পোর প্রেসার ইজ 50 কিলোমিটার স্কয়ার। তাহলে ফেলিউরের সময় তোমার সেল প্রেসার মনে করো 150 kPa, আর ফেলিউরের সময় তোমার সেল প্রেসার ইজ 150 kPa এবং পোর প্রেসার 50 kPa। তাহলে এট ফেলিউর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিগমা 3 প্রাইম? কত হবে বলো দেখি? স্যার 100 kPa। তোমার 150 minus 50, এই জিনিসটা বলা হয়। তাহলে টোটাল সেল প্রেসার মাইনাস পোর বার্নার প্রেসার ইজ দ্য ইফেক্টিভ মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে। ঠিক একইভাবে তোমার সিগমা 1 প্রাইম কত? সিগমা 1 প্রাইম হচ্ছে তোমার, তুমি যদি সিগমা 1 জানো, তাতে কি বাদ দিবে? সিগমা 1টা কি বের করবে? সিগমা 1 হচ্ছে তোমার সিগমা 3 প্লাস ডেল সিগমা, which is the total major principal stress. সেই সিগমা 1 থেকে তুমি যদি 50 যদি বাদ দিয়ে দাও, তো মনে করো এটা ডেল সিগমা মনে করো তোমার সে 150 kPa। সেল প্রেসার আমি কত বলছিলাম? 150 বলছিলাম। তাহলে সিগমা 3 150
সিগমা ডেল সিগমা ইজ 150, তাহলে সিগমা 1 কত হবে? 150 প্লাস 150 300, 300 থেকে তুমি কত বাদ দিবে? পোল প্রেসার ফিল্ড বাদ দিবে, 50 বাদ দিবে। সো 250 উইল বি ইওর সিগমা 1 প্রাইম। এই জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। এবং এখানে যে মোটরসাইকেলটা আঁকা হয়েছে সেটা কি দিয়ে আঁকা হয়েছে? ইন টার্মস অফ টোটাল স্ট্রেস অর ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেস? বলো এখানে যে মোটরসাইকেল যে টোটাল স্ট্রেস। টোটাল স্ট্রেস, তাহলে তুমি এখানে যে সি এবং ফাই পাবে, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো? সি ইউ বলবো, ফাই ইউ বলবো, which is unrein cohesion, unrein angular internal friction, যেটা হচ্ছে, তাহলে এখানে মোটরসাইকেল হচ্ছে ইন টার্মস অফ টোটাল স্ট্রেস। ইন টার্মস অফ টোটাল স্ট্রেস আঁকলে তুমি যে শেয়ার স্ট্রেন প্যারামিটার পাবে সেটাকে বলা হয় আনরেইন শেয়ার স্ট্রেন প্যারামিটার। এটা এই জন্য আমি আগেও বলছি। আর ইফেক্টিভ, এখন তুমি যদি এখান থেকে যদি ইউ যে বাদ দিয়ে তুমি পজিটিভ হয়, তাহলে এটা ডান দিকে, তাহলে তোমার ইউ যদি পজিটিভ হয় তাহলে এটা কোন দিকে মুভ করবে? ইফেক্টিভটা কোন দিকে মুভ করবে? এটা হয়তো এইদিকে মুভ করবে, এটা হয়তো এইদিকে মুভ করবে, তাই না? আবার এটা হয়তো এইদিকে মুভ করবে। তখন তুমি যে লাইন, তখন তুমি যে লাইনটা ড্র করবা, তাহলে এটাকে কি বলবা? এটাকে কি বলবা? এটাকে বলবা ফাই প্রাইম। আর এটাকে কি বলবা? যে এই ইন্টারসেক্টর কি বলবা? এটাকে বলবা কি? হ্যাঁ, এটাকে কি বলবা? এটাকে বলবা সি প্রাইম। সি প্রাইম। এই জন্য খুব ইম্পর্টেন্ট। তখন এই মোটরসাইকেলকে আমি এইগুলোকে কি বলবা? These motorcycles will be termed as motorcycles in terms of effective stresses. আর এই মোটরসাইকেল কি বলবে? These are the motorcycles which have been drawn in terms of total stresses. Total stresses একে মোটরসাইকেল একে তুমি যেই এনভেলপ আঁকবে সেখান থেকে তুমি যেই প্যারামিটারগুলি পাবে, হ্যাঁ, সি প্রাইম তুমি সি ইউ 0 পেতে পারো লুজ স্যান্ডের জন্য, নরমালি লোডেড ক্লের জন্য। সেটাকে আমি বলবো আনরেইন শেয়ার স্ট্রেন প্যারামিটারস। আর তুমি ইফেক্টিভ মোটরসাইকেল একে আমি যে প্যারামিটারগুলো পাবো সেটাকে আমি বলবো ইফেক্টিভ শেয়ার স্ট্রেন প্যারামিটারস। ঠিক আছে? আমরা কিন্তু ডাইসেট টেস্টে আমরা কি করি? আমরা শুধু পিক ভ্যালুগুলো দিয়ে আমরা ফেলে মিলে পাবি। আর এখানে আমরা কি করি? এখানে আমরা তোমার 3টা স্পেসিমেনের জন্য তোমার 3টা সিগমা 3 এবং 3টা তোমার সিগমা 1, অথবা 3টা সিগমা 3 প্রাইম এবং 3টা সিগমা 1 প্রাইম। হ্যাঁ, কাজে আমরা তোমার এখানে 3টা সাইকেল দিয়ে তুমি একটা সুন্দর একটা ট্যানজেন্ট ড্র করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, কাজে এই জিনিস খুব ইম্পর্টেন্ট, এগুলো আমি বারবার কিন্তু বলতেছি তোমাদেরকে। এখানে এই জিনিসটা আমি অলরেডি কভার করছি। এখানে ইউ ক্যান কন্ট্রোল কনফাইনিং প্রেসার, ইউ ক্যান কন্ট্রোল পোর্টাল প্রেসার, ইউ ক্যান স্যাচুরেট স্যাম্পল। হ্যাঁ, তোমার স্যাম্পল স্যাচুরেট করা যায়, এটা আমি পরে আসবো কিভাবে স্যাম্পল স্যাচুরেট করতে হয় এবং স্যাচুরেট কেন করা হয়? স্যাচুরেট করা হয় বাই অ্যাপ্লাইং ব্যাক প্রেসার। স্যাচুরেশন হচ্ছে তোমার স্যাম্পলকে স্যাচুরেট করলে, স্যাচুরেট না করলে আনস্যাচুরেটেড সয়েলের বিহেভিয়ার এবং স্যাচুরেটেড বিহেভিয়ার ইজ ডিফারেন্ট। এবং স্যাচুরেট করতে হয় বাই অ্যাপ্লাইং ব্যাক প্রেসার, এবং ব্যাক প্রেসার দিয়ে স্যাম্পলকে কনসেন্ট্রেট করলে বা ব্যাক প্রেসার অ্যাপ্লাই স্যাচুরেট করলে তোমার এই সয়েলের ভিতরকার তোমার সমস্ত এয়ার বাবল এগুলো সব রিজলভ হয়ে যাবে। ইট উইল বি স্যাচুরেটেড, কোনো ভয়েডে কোনো ইয়ার থাকবে না। এবং তুমি যখন শেয়ারিং এর সময়, স্পেশালি ইন আনরেইন শেয়ারিং, তুমি যখন প্রপোর্শন মেজার করবা, দ্যাট প্রপোর্শন মেজারমেন্টগুলো খুব প্রিসাইজ হবে। এটা আদারওয়াইজ তোমার যদি স্যাম্পলে যদি এয়ার বাবল থেকে যায়, ইফ ইট ইজ নট স্যাচুরেটেড, your proportion measurement will be erroneous. যার যদি আমরা স্যাচুরেশন করি, আমরা কনসেশনও কিন্তু করি বাই অ্যাপ্লাইং ব্যাক প্রেসার। তুমি মনে করো সয়েলে শুধুমাত্র তুমি 100 kPa সেল প্রেসার দিলা, ঠিক আছে? তারপর তুমি ড্রেনেবল ওপেন করলা, তাহলে তোমার ইফেক্টিভ সেল প্রেসার কত? 100, তাই না? কোনো ব্যাক প্রেসার নাই। ইফেক্টিভ সেল প্রেসার 100 মাইনাস 100। আর তুমি মনে করো সয়েলের মধ্যে তুমি মনে করো 200 kPa সেল প্রেসার দিলা, আর ব্যাক প্রেসার দিলে তোমার 100 kPa, তাহলে ইফেক্টিভ সেল প্রেসার কত? 200 minus 100। 200 মাইনাস 100। এবং তুমি প্রথমে কোনটা দিবা? এটা খুব ইম্পর্টেন্ট। আমি কি প্রথমে ব্যাক প্রেসার দিব নাকি প্রথমে সেল প্রেসার দিব? বলো তুমি। স্যার সেলফ প্রেসার। আর প্রথমে ব্যাক প্রেসার দিলে কি হবে? প্রথমে ব্যাক প্রেসার তো স্যাম্পলটাকে একদম ব্লক করে ফেলবে। ইউ লুজ ইওর স্যাম্পল। ইটস ভেরি ভ্যালুয়েবল স্যাম্পল। তুমি আনরিসার্ভ স্যাম্পল তুমি ফিল্ডে নিয়ে আসো, তুমি যদি ব্যাক প্রেসার দাও তো স্যাম্পল কি হবে? এটা নষ্ট হয়ে যাবে, তাই না? তুমি একটা স্যাম্পল নিচে যদি 100 kPa প্রেসার দাও, তাহলে স্যাম্পল কি থাকবে? এটা নষ্ট হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে একদম। হ্যাঁ, এটা ভেঙে যাবে। সো তোমার টেস্ট আর কি করো? টেস্ট করতে হবে না। কাজেই তোমাকে কি করতে হবে? প্রথমে দিতে হবে সেল প্রেসার, তারপর দিতে হবে ব্যাক প্রেসার। এবং সবসময় কিন্তু সেল প্রেসার উইল বি মোর দেন ব্যাক প্রেসার। তাহলে স্যাম্পলের মধ্যে একটা ইফেক্টিভ প্রেসার, একটা ইফেক্টিভ গ্রেডিয়েন্ট কাজ করবে আর কি, যে ইফেক্টিভ প্রেসারে স্যাম্পলটা কনসোলিডেট করবে। যদি তুমি ড্রেনেজ ভালভ ওপেন করে দাও, তাহলে দ্যাটস হাউ উইল কনসোলিডেট। স্যাম্পলের প্রেসার সেলের অ্যাডভান্টেজ আমি অলরেডি মেনশন। হ্যাঁ, তোমার এটা ভিকেস প্লেনে ফেল করে, স্ট্রেস ডিস্ট্রিবিউশন ইজ ইউনিফর্ম, ভেরি গুড ড্রেনেজ কন্ডিশন, ভেরি গুড কন্ট্রোল অফ ড্রেনেজ অ্যান্ড ভেরি গুড কন্ট্রোল অফ পোর প্রেসার এবং কনফাইনিং স্ট্রেস। হ্যাঁ, এগুলো খুব ইজিলি কন্ট্রোল করা যায়। তোমার ড্রেনেজটাকে কন্ট্রোল করা যায়, তোমার সেল প্রেসারটাকে ইচ্ছা মতো কমানো বাড়ানো যায়। তুমি
পোর প্রেশারটাকেও তুমি very good control of induced pore pressure. তুমি back pressure থেকে ইচ্ছা করলে তুমি 50 দিতে পারো, 100 দিতে পারো, 200 দিতে পারো, it depends. কাজে you have a very good control over application of pore water pressure, over application of back pressure, and there's a very good control of drainage. তুমি valve বন্ধ করে দিলে তোমার there is no drainage, valve open করলে there is drainage. You have every control. এবং ভলিউম চেঞ্জ এবং pore water pressure that can be measured precisely. ভলিউম চেঞ্জ আমি কি দিয়ে মেজার করব? আমি বুলেট দিয়ে মেজার করব অথবা ভলিউম চেঞ্জ ডিভাইস দিয়ে মেজার করব। পোর প্রেসার আমি কি দিয়ে মেজার করব? পোর প্রেসার ট্রান্সডিউসার দিয়ে আমি মেজার করব। পোর প্রেসার ট্রান্সডিউসার দিয়ে আমি পোর প্রেসার মেজার করব। হ্যাঁ, ভলিউম চেঞ্জ বা যদি একটা বুলেট ওখানে লাগিয়ে দিই আমি ওই লাইনে, তাহলে you can get the volume change. এবং শুধুমাত্র ফেলু প্লেন যে কোনো প্লেনে যে স্ট্রেস ইনডিউস হয় সেটা তোমার এই টেস্টে খুব ইজিলি মেজার করা যায়। এখানে তোমার 3 ধরনের টেস্ট, একটা হলো ইউ টেস্ট, একটা সিইউ টেস্ট, একটা সিডি টেস্ট। এই জিনিস আমি খুব বুঝছি। এটা হলো একটা বলা হয় কুইক টেস্ট, একটা বলা হয় স্লো টেস্ট। কুইক অর কিউ টেস্ট, আর সিডি হচ্ছে তোমার স্লো অর আর টেস্ট। এর মাঝামাঝি হচ্ছে তোমার সিইউ টেস্ট, which is QC or R টেস্ট। কাজে এটাকে বলে কিউ আর এস। আরটা হলো মাঝে। এই জন্য দেখো কিউ টেস্ট, এস টেস্ট, আর টেস্ট। তো আমরা এগুলাতে অত ইয়ে করবো না। আমরা রাধা কি বলবো এগুলো ভুলে যাও। তোমার যা বলার জন্য বললাম আর কি। তুমি আমরা সবসময় এইটা ইউজ করো, এটা ইউ টেস্ট, সিইউ টেস্ট এন্ড সিডি টেস্ট। এবং এইটা ডেফিনিশন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, আনকনসিউলেটেড আনড্রেইনড, কনসিউলেটেড আনড্রেইনড এবং কনসিউলেটেড ড্রেইনড। এখানে 4টে স্টেপ। হ্যাঁ, প্রিপারেশন, স্যাচুরেশন। তো আমি এই যে এই প্রিপারেশন মানে কি, তুমি স্যাম্পলটাকে তৈরি করছো, তুমি সেলে তুমি এটাকে বসালে, দ্যাট ইজ ইওর প্রিপারেশন। স্যাচুরেশন মানে কি, তুমি টেস্ট শুরু করার আগে তুমি এটাকে স্যাচুরেট করবা, বিকজ 100% স্যাচুরেট না হলে তোমার বিহেভিয়ার উইল বি ডিফারেন্ট। এবং স্যাচুরেশন করার একটা নিয়ম হচ্ছে তুমি কিছু সেল প্রেসার দিবা, কিছু ব্যাক প্রেসার দিবা। সে 10 kPa সেল প্রেসার দিলা এবং 9 kPa ব্যাক প্রেসার দিলা, তাহলে 1 kPa এটা কনসোল করবে, ভেরি লো কনসোলেশন। তাহলে এখানে আস্তে আস্তে তোমার আবার তুমি এটাকে দিয়ে তুমি এটাকে কনসোল করবে। আবার তুমি সেল প্রেসার তুমি হয়তো তুমি 10 থেকে 20 তে গেলা, হ্যাঁ, ব্যাক প্রেসার তুমি 9 থেকে 19 এ গেলা, দিয়ে এটাকে আবার 1 ঘন্টা তুমি রাখবে। তো ভেরি স্মল একটা সেল, একটা ইফেক্টিভ প্রেসার এটাকে কনসোল করে, দ্যাট ইজ ইওর স্যাচুরেশন। এবং এটাকে তুমি আপ টু সে 200 সেল প্রেসার 199 ব্যাক প্রেসার যেতে পারো। এতে তোমার স্যাম্পলের কোনো ক্ষতি হবে না, স্যাম্পল কনসোল করা যাবে না, কারণ difference is very small, only 1 kPa effective pressure, so the sample will not consolidate, rather it will saturate. তারপর স্যাচুরেশন শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি কি করবা, আমার সেল প্রেসার দাওয়াই আছে, তখন তুমি এটাকে কি করবা, তোমার ডেরিভেটিভস অ্যাপ্লাই করবা। তাই তোমার বেসিক্যালি 4টা স্টেপ, মানে মেজর স্টেপ তোমার 2টা, একটা হলো সেল প্রেসার, একটা হলো ডেরিভেটিভস অ্যাপ্লাই করা। বিফোর দ্যাট তোমাকে স্যাম্পলটাকে প্রিপেয়ার করতে হবে, স্যাম্পলটাকে স্যাচুরেট করতে হবে। আমি যদি মনে করি না আমার, এবং স্যাচুরেট করার পরে তোমাকে একটা জিনিস চেক করতে হয় যে ভি ভ্যালু চেক করতে হয়। হ্যাঁ, এটা আমি পরে আসবো। যে ভি ভ্যালু, বি ভ্যালু শুড বি অ্যারাউন্ড 1। স্ক্যাম্পটনস পোর প্রেসার কোএফিসিয়েন্ট বি। এবং এটার উপর আমরা প্রবলেম করবো। ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, স্ক্যাম্পটনস পোর প্রেসার কোএফিসিয়েন্টস এ এন্ড বি। এটা আমি তোমাদের এটা ডেরিভেশন দেখাবো না, কিন্তু জাস্ট কনসেপ্ট দিব, সো দ্যাট ইউ ক্যান সলভ প্রবলেমস। এখানে দেখো, এখানে খুব ক্লিয়ার দেখো, আমি স্টেপ 3 স্টেপ 4 তে এখানে করা হয়েছে। তোমার যদি দেখো তুমি যদি ড্রেনেজ ভালভ যদি তোমার ইউ টেস্ট কি আনকনসোলিডেটেড মানে কি, তোমার ড্রেনেজ ভালভ কি ওপেন না ক্লোজ ডিউরিং কনসোলিডেশন ইজ ক্লোজড, আর কনসোলিডেট মানে কি ড্রেনেজ ভালভ ইজ ওপেন। তাহলে এটা হলো এটা দিস মিন্স ইউ এন্ড দিস মিন্স সি। ঠিক আছে, আর যখন তুমি শেয়ারিং করতেছো তখন তুমি যদি ড্রেনেজ ভালভ ওপেন রাখো, তাহলে তোমার that test is drain loading, and that is drain test, that is D. হ্যাঁ, that is D। এই প্রথম ইয়েগুলো দেখো। হ্যাঁ, তাহলে তুমি this is U, হ্যাঁ, this is তুমি যদি কনসোলিডেট allow করো তাহলে C, and this is unconsolidated, this is U। drainage valve open, yes it is consolidated, no it is unconsolidated. During shearing, drainage valve open, yes then it is drain loading, it is very slow loading. Drainage valve is closed, so no, so that is undrained loading, so that is undrained test। হ্যাঁ, তাহলে এটা হলো undrained test। এখন তাহলে টেস্টে কি করে দেখো, তুমি আনকনসোলিডেটেড করলা এবং এটাকে শেয়ারিং এর সময় তুমি ড্রেনেজ বা বন্ধ রাখো, তাহলে কি হবে, তাহলে এটা হবে তোমার ইউ টেস্ট। ঠিক আছে, এই যে এই লাইনটা, দিস ইজ ইউ টেস্ট। ডিউরিং কোনো কনসেশন অ্যালাউ করতেছো না, শেয়ারিং এর সময় তুমি আনড্রেইনড শেয়ারিং করছো, দিস ইজ ইউ টেস্ট। ইউ টেস্ট কোনটা দেখো, কনসোলেশন করতেছো, কনসেন্ট টেস্ট করতেছো, কিন্তু তুমি কি করতেছো, ডিউরিং শেয়ারিং তুমি ড্রেনেজ ভালভ বন্ধ রাখছো।
ড্রেনেজ ভালভ বন্ধ আছে, you don't allow drainage, তাহলে এটা কি টেস্ট হবে? এটা হবে কনসোলিডেটেড আনড্রেইন টেস্ট। আর তুমি যখন তুমি সেল প্রেসার অ্যাপ্লাই করে, সেল প্রেসার এবং ব্যাক প্রেসার অ্যাপ্লাই করে তুমি 300 kPa সেল প্রেসার দিছো, 100 kPa ব্যাক প্রেসার দিছো, তাহলে ইফেক্টিভ সেল প্রেসার কত? 200 kPa। এটাকে তুমি একদিন ধরে এটাকে কি করছো? কনসোল করছো, তাহলে এটা কনসোল হলো। কনসোল করার পরে তুমি কি করছো? কনসোল করার পরে তুমি এটাকে শেয়ার করছো ভেরি স্লোলি শেয়ার করছো ড্রেনেজ ভালভ ওপেন রেখে, তাহলে এটা কি হবে? দ্যাট ইজ সিডি টেস্ট। হ্যাঁ, তো এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যাঁ, কনসোলিডেশন, no consolidation, no volume change, no volume change is not allowed during sharing. So this is GU test. You have consolidated sample, then you close the volume change valves, and you carry out your sharing under undrained condition. It's very quick sharing. So this consolidation, consolidated undrained test. তুমি এটাকে ফুললি কনসিডার করলা, তোমার ড্রেনেজ ভালভ তখন ওপেন, ড্রেনেজ ভালভ আর বন্ধই করলা না, এই ওপেন রেখেই তুমি এটাকে একটু ভেরি স্লোলি শেয়ার করলা। সো ইউ অ্যালাউ ড্রেনেজ ডিউরিং শেয়ারিং, সো দেয়ার উইল বি ভলিউম চেঞ্জ। তাহলে সিটি টেস্টে কি হবে? ডিউরিং শেয়ারিং কি হবে? ভলিউম চেঞ্জ হবে। ইউ টেস্টে ডিউরিং শেয়ারিং কি হবে? পোর প্রেসার চেঞ্জ হবে, এক্সেস প্রেসার ডেভেলপ হবে। ইউ টেস্টে তোমার ডিউরিং শেয়ারিং কি ডেভেলপ করবে? ডিউরিং শেয়ারিং বলছি, কিন্তু ইউ টেস্টে ডিউরিং শেয়ারিং কি ডেভেলপ করবে? পোর প্রেসার। সিইউ টেস্টে ডিউরিং শেয়ারিং কি ডেভেলপ করবে? পোর প্রেসার। সিটি টেস্টে ডিউরিং শেয়ারিং কি ডেভেলপ করবে? ভলিউম চেঞ্জ হবে। সি টেস্টে there will be no excess pore pressure। ঠিক একইভাবে তোমার ইউ টেস্ট এবং সিইউ টেস্টে ডিউরিং শেয়ারিং there will be no volume change, there will be only change in excess pore pressure। হ্যাঁ, এই কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমি I have already covered এই স্লাইডটা। হ্যাঁ, আমি তো যেহেতু ডুপ্লিকেশন হয়েছে আরো ক্লিয়ার হবে। দেখছো তোমার ইউ টেস্টে ড্রেনেজ ইজ নট অ্যালাউড, স্যাম্পল ইজ আনকনসোলিডেটেড, ড্রেনেজ অ্যালাউড, সো ইটস undrained test। সিইউ টেস্টে কি? ড্রেনেজ ইজ অ্যালাউড, the sample is consolidated, drainage is not allowed during sharing। এটা হলো during sharing, fourth step during application of derivative load। So this is the failure is under undrained condition, failure is under undrained condition, you will under condition, also drainage is allowed, the sample is consolidated, drainage is allowed, so the failure occurs in a drain condition। কাজে এখন তুমি বুঝতেছো কোনটা undrained test, ইউ টেস্ট এবং সিইউ টেস্ট, এটা কি drain test undrained test? drain undrained test কার উপর ডিপেন্ড করে? এটা শেয়ারিং এর উপর ডিপেন্ড করে, বুঝছো? নট it does not denote a consolidation। ড্রেন টেস্ট আনড্রেন টেস্ট এটা মিন করে তুমি শেয়ারিং কি ড্রেন অবস্থায় করছো নাকি আনড্রেন অবস্থায় করছো, তুমি কনসিডার করছো কি করো সেটা না। কিন্তু কাজে ইউ টেস্ট এবং সিইউ টেস্ট এটা কি ড্রেন টেস্ট আনড্রেন টেস্ট? Undrained test. কেন আনড্রেন টেস্ট? বিকজ ডিউরিং শেয়ারিং ভলিউম চেঞ্জ ইজ নট অ্যালাউড, দ্যাটস হোয়াই ইটস আনড্রেন টেস্ট। সিটি টেস্টে কি ড্রেন টেস্ট আনড্রেন টেস্ট? Drain. ড্রেন টেস্ট। কেন ড্রেন টেস্ট? ডিউরিং শেয়ারিং তুমি ভলিউম চেঞ্জ অ্যালাউ করতেছো। আচ্ছা, এখানে তোমার এটা খুব জেনারেল তোমার এখানে এখানে যেটা বলা হচ্ছিল তোমার এই যে আমি বলছিলাম তোমার এই বি ভ্যালু। হ্যাঁ, বি ভ্যালুটা হচ্ছে তোমার তুমি আনড্রেন অবস্থায়, তুমি যদি একটা আনড্রেন অবস্থায় তুমি ধরো তোমার স্যাম্পলে একটা পোর ওয়াটার প্রেসার আছে, তুমি আনড্রেন অবস্থায় তুমি যে সেল প্রেসার ইনক্রিজ করো, ঠিক একই পরিমাণ পোর প্রেসার বাড়বে। ইটস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। যদি ইফ দ্য সয়েল ইজ 100% স্যাচুরেটেড। হ্যাঁ, মনে করো তোমার একটা সয়েলের মধ্যে পোর প্রেসার হচ্ছে তোমার মনে করো 50 kPa আছে। হ্যাঁ, এখন তুমি এখানে তুমি যদি তুমি বাইরে থেকে একটা সেল প্রেসার দিয়ে মনে করো 100 kPa, এখন তুমি যদি 100 kPa থেকে তুমি যদি 200 kPa যদি সেল প্রেসার বাড়াও, তাহলে পোর প্রেসার তোমার 50 থেকে ঠিক 100ই বাড়বে, যদি এটা স্যাচুরেটেড স্যাম্পল হয়। স্যাচুরেটেড স্যাম্পল কি হয়? তুমি যতখানি সেল প্রেসার বাড়াও ঠিক ততখানি সেল প্রেসার কিন্তু পোরটা নিয়ে যায়। যদি স্যাচুরেটেড স্যাম্পল হয়, full increase in cell pressure is carried out is taken by the pore water যদি স্যাচুরেটেড স্যাম্পল হয়। যদি আনস্যাচুরেটেড স্যাম্পল হয় তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ নেয় না। কাজেই তুমি যতখানি সেল প্রেসার বাড়াবা ঠিক ততখানি যদি পোর প্রেসার বেড়ে যায়, মানে ডেল্টা ইউ বাই ডেল্টা সিগমা 3 যদি 1 হয়, তাহলে এটা সয়েল ইজ 100% স্যাচুরেটেড। এই যে বি এর ভ্যালু দেখছো তোমার ডেল্টা ইউ সি বাই ডেল্টা সিগমা সি, তার মানে কি চেঞ্জ ইন পোর ওয়াটার প্রেসার ডিভাইড বাই চেঞ্জ ইন সেল প্রেসার। এটা কি অবস্থায়? আন্ডার আনড্রেন কন্ডিশন। তোমার স্যাম্পল, তুমি স্যাম্পলটাকে নিছো, তুমি তোমার ড্রেনেজ ভালভ ইজ ক্লোজড, তুমি এখানে একটা সেল প্রেসার ইনক্রিজ করবো, তুমি সেল প্রেসার যতখানি ইনক্রিজ করবা ঠিক ততখানি যদি পোর প্রেসার বেড়ে যায় উইদিন দ্য স্যাম্পল, তাই না? আনড্রেন অবস্থায় তো পোর প্রেসার বাড়ে, তাহলে তোমার বি ভ্যালু কত হবে? 1 হবে। তুমি মনে করো 100 kPa সেল প্রেসার বাড়ালা, স্যাম্পলের মধ্যে পোর প্রেসার বাড়লো 90 kPa, তাহলে বি ভ্যালু কত হবে? 90/100, বি ভ্যালু হবে 0.9।
তুমি 100 kPa সেল প্রেসার বাড়ালা, ফুল প্রেসার বাড়লো উইদিন স্যাম্পল 95 kPa, তাহলে তোমার বি ভ্যালু কত হবে 0.95। কাজে 0.9 থেকে 1 এর মধ্যে থাকলে আমরা ধরে নিই যে দ্য স্যাম্পল ইজ মোটামুটি স্যাচুরেটেড, তখন আমরা স্যাচুরেশন আমার হয়ে গেছে, দেন ইউ স্টার্ট শেয়ারিং। ঠিক আছে, কাজে এই বি ভ্যালু কিন্তু চেক করি কি জন্য, টু এনশিওর দ্যাট your soil is 100% স্যাচুরেটেড। এটাই কিন্তু এনশিওর করার জন্যই কিন্তু আমরা বি ভ্যালুটা চেক করি। আচ্ছা, এই জিনিসটা তো এগুলা আই হ্যাভ অলরেডি কভার্ড। তুমি প্রত্যেকটা টেস্টে তুমি আলাদাভাবে প্লট করবা। আমরা এখানে কি প্লট করবো? হ্যাঁ, তোমার ডেরিভেটিভ স্ট্রেস ভার্সেস অ্যাক্সিয়াল স্ট্রেন, ওখানে কি প্লট করছিলাম? ডাইরেকশন টেস্টে কি প্লট করছিলাম? shear stress versus shear displacement, এখানে কি প্লট করবা? ডেরিভেটিভ স্ট্রেস ভার্সেস অ্যাক্সিয়াল স্ট্রেন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অ্যাক্সিয়াল স্ট্রেন? অ্যাক্সিয়াল ডিফর্মেশন কে তুমি স্যাম্পলের হাইট দিয়ে ভাগ করলে ইউ উইল গেট দ্য অ্যাক্সিয়াল স্ট্রেন। তোমার ডিফর্মেশন এলভিডি থেকে তুমি ভার্টিক্যাল ডিফর্মেশন পাবে, ভার্টিক্যাল ডিফর্মেশন কে তুমি যদি স্যাম্পলের হাইট দিয়ে ভাগ করো ইউ উইল গেট দ্য ভার্টিক্যাল স্ট্রেন অর অ্যাক্সিয়াল স্ট্রেন। ঠিক আছে, আর ডেরিভেটিভ লোডকে তুমি যদি ডেরিভেটিভ এরিয়া ভাগ করো ইউ গেট ডেরিভেটিভ স্ট্রেস। কাজে এখানে আমি প্লট করব ডেরিভেটিভ স্ট্রেস ভার্সেস অ্যাক্সিয়াল স্ট্রেন। আর পিক যে ডেরিভেটিভ স্ট্রেস সেটার সাথে আমি কি যোগ করবো? সেল প্রেসার যোগ করবো। তাহলে আমি প্রথম স্যাম্পলের জন্য সিগমা 1 পাবো। দ্বিতীয় স্যাম্পলের সিগমা পিক ডেরিভেটিভ স্ট্রেসের যদি আমি সিগমা 3 যোগ করি তাহলে আমি সেকেন্ড স্যাম্পলের জন্য আমি সিগমা 1 এট ভ্যালু পাবো। থার্ড স্যাম্পলের, হ্যাঁ, এবং তুমি তিনটা স্যাম্পল যদি তুমি তিনটা সেল প্রেসার তুমি টেস্ট করো, তাহলে যদি কনসিডার টেস্ট করো তাহলে ডেফিনেটলি যেটা সেল প্রেসার বেশি যদি কনসিডার করো, তুমি যদি একটা যদি 100 kPa সেল প্রেসার কনসিডার করো, একটা যদি 200 করো, একটা যদি 300 করো, তাহলে কোনটা বেশি লোড দিবে বলো দেখি? তুমি কনসিডার করে তুমি এটাকে শেয়ার করছো, কনসিডারেশন করার পরে শেয়ার করছো। একটাকে তুমি করলা 100 kPa কনসিডার প্রেসার দিয়ে, একটা করলা 200 kPa কনসিডার প্রেসার দিয়ে, একটা করলা তোমার 300 kPa কনসিডার প্রেসার দিয়ে। ঠিক আছে, তাহলে তোমার কোনটা বেশি লোডে ফেল করবে? যেটা কনসিডার প্রেসার বেশি, যেটা বেশি লোডে কনসিডার করবে সেটা ভয়েড রেশিও কমে যাবে না? এটাকে তুমি কনসিডার করতেছো, তাই না? এটা ওয়াটার কন্টেন্ট কমে যাবে, ভয়েড রেশিও কমে যাবে। কাজে তোমার যেটা কনসিডার প্রেসার বেশি সেটা তোমার বেশি লোড দিবে, যেটা কনসিডার প্রেসার কম সেটা কম লোড দিবে। কাজে তোমার তিনটার জন্য তিনটা পিক হবে যদি তুমি কনসিডারেশন করার পরে তুমি যদি শেয়ারিং করো। আর যদি কোনো কনসিডার না করো তাহলে কিন্তু বিহেভিয়ার ইজ ডিফারেন্ট। যদি কনসিডার না করো তাহলে বিহেভিয়ার ইজ ডিফারেন্ট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তুমি যদি কোনো ইউ টেস্টে যাও, যেমন যেটা বলি আর ইউ টেস্টে দেয়ার ইজ নো কনসিডারেশন, কিন্তু সিইউ এবং সিডি টেস্টে দুটোতেই কিন্তু কনসিডার হচ্ছে। কাজে ইউ টেস্টে কিন্তু দেয়ার ইজ নো কনসিডারেশন, সেখানে কিন্তু তুমি সেল প্রেসার বাড়ালে তোমার স্যাম্পল যেহেতু কনসিডার করতেছে না, তাহলে কিন্তু একই লোডে তিনটা স্পেসিমেনই ফেল করবে। হ্যাঁ, তুমি একটা টেস্ট করলে 100 kPa সেল প্রেসার দিয়ে, একটা করলে 200 দিয়ে, একটা করলে 300 দিয়ে, তিনটা স্পেসিমেনই কিন্তু তোমার একই লোডে ফেল করবে। এর অর্থ কি বলো দেখি? হোয়াট ডাজ ইট মিন? এটা আমরা অলরেডি বলছি, তিনটা স্পেসার টেস্ট করা হয়। হ্যাঁ, ডিগ্রি অফ স্যাচুরেশন তুমি চেক করবা। হ্যাঁ, এগুলো তুমি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তোমার স্যাচুরেশন স্যাম্পল তোমার প্রপোর্শন চেঞ্জ হবে। হ্যাঁ, এটা আমি অলরেডি আই হ্যাভ অলরেডি কভার। ডেভিড স্ট্রেস টা কি আসলে? ডেভিড স্ট্রেস ডায়ামিটারটা কি? হাফ মোস্ট ডায়ামিটার ইজ আ ডেভিড স্ট্রেস, তাই না? ডেভিড স্ট্রেসটা কি বলো দেখি? হোয়াট ইজ ডেভিড স্ট্রেস? দিস ইজ সিগমা 1 মাইনাস সিগমা 3। এটা কি ক্লিয়ার নাকি? দেখো, তাই না? সিগমা 1 ইজ সিগমা 3 প্লাস ডেল সিগমা, তাহলে সিগমা 1 মাইনাস সিগমা 3 কি? Sigma 1 and sigma 3 is the derivative stress, which is the difference between the major and minor principal stress is the derivative stress. Difference between the major and minor principal stress is the derivative stress. এবং এই জিনিস আমি অলরেডি কভার করছি। হ্যাঁ, এই জিনিস আমি অলরেডি কভার করছি। এইটা দেখো যে ইউ টেস্টে আসো। দেখো ইউ টেস্টে কি হচ্ছে তোমার? ইউ টেস্টে তোমার দেখো তুমি তিনটা সেল প্রেসারে তুমি এখানে দেখো, এখানে একটা ব্ল্যাক সার্কেল, একটা গ্রিন সার্কেল, একটা রেড সার্কেল। ঠিক আছে, এটা মনে করো 100 kPa, এটা ফেল করলো মনে করো 50 kPa লোড নিল, তাহলে এটা কত হবে? 150। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড স্পেসিমেন মনে করো এটা মনে করো এটাকে আমি বলছি ধরো 100, এটা ফেল করলো মনে করো আরো 50 নিয়ে, তাহলে 150। এটাকে আমি ইয়ে করলাম ধরো 125 ধরো। ঠিক আছে, সেল প্রেসার বাড়ালাম, তাহলে এটা কত ফেল করবে? যদি ইউ টেস্ট করো তাহলে কিন্তু all the specimen will fail at the same load. কেন? why? এবং এটা তুমি টেস্ট করতেছো, দেখো এটা তুমি টেস্ট করতেছো মনে করো আরো বেশি সেল প্রেসারে, কিন্তু দেখো এই যে ডায়ামিটারটা, দেখো এই ডায়ামিটারটা সেম ফর অল দ্য 3 সার্কেলস। এই ডায়ামিটার, এই যে ডায়ামিটার, এটা কি বলো দেখি? এটা কি? এটা দিস ইজ দ্য ডেরিভেটিভ স্ট্রেস এট ফেইলিউর, তাই তো? ইজ ইট ক্লিয়ার? দেখো এটা কি? এই মোর সার্কেল ডায়ামিটারটা কি? সিগমা 1 মাইনাস সিগমা 3। এটা কি? এবং মোর সার্কেল আমরা কার এক্সপেক্ট করি উইথ ফেইলিউর,
তাহলে দিস ইজ দ্য ডেরিভেটিভ স্ট্রেস এট ফেলিউর। এবং এই তিনটা সেম কেন? যদি স্যাম্পল যদি স্যাচুরেট হয়, তুমি যতটুকু সেল প্রেসার বাড়াবা ঠিক ততখানি পোর প্রেসার বাড়বে, ইফেক্টিভ চেঞ্জ হবে না। হ্যাঁ, there will be no change in effective stress, so it will take the same load at failure, যার জন্য তোমার এই তিনটা সার্কেল সেম হয়, ইকুয়াল ডায়ামিটার, এবং এটা একটা হরিজন্টাল লাইন হয়। তো phi equals 0, হ্যাঁ, this phi equals to 0, যেটা বলছে phi u, টোটাল স্ট্রেস অ্যানালিসিস। কাজে ইউ টেস্টে এবং এই যে ভ্যালুটা, হ্যাঁ, এটা আমি তোমাদের আবার পরে দেখাবো। এই ভ্যালুটা কি? দিস ইজ SU, undrained shear strength. This is SU. আমি অনেক সময় আমাদের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করি, what is the definition of SU, undrained shear strength? এবং এটা কোন টেস্ট থেকে বের করা হয়? এটা বের করা তোমার ইউ টেস্ট থেকে, এবং এটা ডেফিনিশন ইজ half of the principal stress at failure. This is the deviatric stress, half of the deviatric stress failure. এটা তো deviatric stress failure, তাহলে এটা তো এর অর্ধেক, তাই না? এটা কি? এটা তো এর অর্ধেক, তাই না? তাহলে undrained shear strength ডেফিনিশন কি হলো? This is half of the deviatric stress at failure. এবং এটা undrained shear তুমি কোন টেস্ট থেকে বের করবা? Either from QU, from unconfined compression, যেখানে তোমার QU অর্ধেক, unconfined compression টেস্টে তোমার এটা কি হবে? এখান থেকে কি হবে? যেহেতু সিগমা 3 is 0, তাহলে এটা হচ্ছে this is the diameter, this is the Mohr circle for what? বলো দেখি এটা কার জন্য Mohr circle রাখলাম বলো? এখানে সিগমা 3 কত? এখানে সিগমা 3 কত? হ্যাঁ, এখানে সিগমা 3 কত? 0, তাই না? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ তো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে সিগমা 3 is 0, যেটা কার বেলায় হয়? আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের বেলায় হয়। এবং this is the value of QU, this is the value of QU for unconfined compression test. এবং অনেক আগে তোমাদের this is the value of QU, unconfined compression strength, এবং এটা অর্ধেক, this is half of the QU is undrained shear strength. আর এতে কি হবে? তোমার টেস্টে, তোমার ট্রায়াক্সিয়াল টেস্টে যেহেতু আমাদের সেল প্রেসার আছে, কাজে তোমার যে সেল প্রেসার, তার কাজে এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এবং তুমি তিনটা সেল প্রেসার টেস্ট করবা, এবং প্রত্যেকটা ডায়ামিটার সেম হবে। কেন হবে? যেহেতু স্যাচুরেট স্যাম্পল, তুমি যতখানি সেল প্রেসার বাড়াবা ঠিক ততখানি পোর প্রেসার পোর ওয়াটারে সেই প্রেসারটাকে তুমি সেল প্রেসার যতখানি ইনক্রিজ করতেছো, তোমার পোর ওয়াটারে সেই প্রেসারটাকে নিয়ে নিচ্ছে। সয়েল স্কেল কোনো প্রেসার নিচ্ছে না। সয়েল স্কেল প্রেসার নিলেই তোমার কনস্ট্যান্ট হবে এবং তোমার স্ট্রেংথ আস্তে আস্তে বাড়বে, যেটা এখানে হচ্ছে না। যেটা তোমার কনস্ট্যান্ট করার পরে করলে হয়, এখানে যেটা কনস্ট্যান্ট করতেছি না, শুধু আনড্রেন অবস্থায় আমি সেল প্রেসার বাড়াচ্ছি, তাহলে তোমার শুধুমাত্র পোর প্রেসার বাড়বে, কিন্তু তোমার এটার ইফেক্টিভনেস বাড়বে না। ইফেক্টিভনেস না বলে এটা স্ট্রেংথও বাড়বে না। কাজে তিনটা স্পেসিমেন স্ট্রেংথ একই হবে, তিনটা স্পেসিমেন স্ট্রেংথ একই হবে। এবং এই জিনিসটা আমি অলরেডি বলছি। তোমার এখানে দেখো, তোমার সেল প্রেসার অ্যাপ্লাই করার সময় তোমার ড্রেনেজ ভালভ বন্ধ থাকে, এটা স্যাচুরেটেড আমি করতে পারি। এটা তোমার যদি সেম ওয়াটার কন্টেন্ট এবং ডেন্সিটি হয়, তাহলে ইট উইল হ্যাভ সেম আন্ডারলাইন শিয়ার স্ট্রেংথ, এবং এখানে phi u 0 হবে। এবং এখানে দেখো, এখানে শুধুমাত্র একটা ইফেক্ট স্ট্রেস সার্কেল হবে। কেন হবে? এটা দেখো, এখানে এটা আমি আবার রিপিট করছি। দেখো, এখানে ইফেক্টিভ সার্কেল কয়টা হবে? জাস্ট অনলি ওয়ান। তোমার এখানে তিনটা টেস্ট করছো। এই একটা টেস্ট, দিস ইজ ওয়ান টেস্ট, দিস ইজ সেকেন্ড টেস্ট, দিস ইজ সেকেন্ড টেস্ট, এন্ড দিস ইজ থার্ড টেস্ট। আর প্রত্যেকটা টেস্টে তুমি যদি তোমার প্রত্যেক টেস্টে তোমার কি হবে? তুমি সেম ডায়ামিটার হবে, এবং প্রত্যেক টেস্টে কিন্তু পোর প্রেসার এট ফিল সেম হবে। ঠিক আছে? কাজে তুমি যদি সিগমা 3 থেকে পোর প্রেসার বাদ দাও এবং সিগমা 1 থেকে পোর প্রেসার বাদ দাও প্রত্যেকটা স্যাম্পল থেকে, তাহলে এটা কিন্তু you will get only one effective circle। ঠিক আছে? you will get only one effective circle, যার জন্য আমরা ইউ টেস্টে কোনো করতে পারি না। কোনো ইফেক্টিভ এনভেলপ তোমার ড্র করা যায় না। this is the Mohr Coulomb failure envelope in terms of total stress, হ্যাঁ, এবং phi equals 0, এবং এখানে কোনো there is only one effective circle, কাজে একটা সার্কেল দিয়ে একটা ড্র করা যায় না। তুমি এটাকে ড্র করতে পারবে না, because you have only one circle। তুমি জানো না, তুমি যে একটা সার্কেল পেতা তাহলে তুমি ড্র করতে পারতা। হ্যাঁ, কাজেই তোমার এখানে কোনো ইফেক্টিভ স্ট্রেস সার্কেল আঁকা যায় না। there is only one there is only total stress circles এবং phi equal to 0। এবং এই যে ডেফিনিশন দেখো, যে undrained, what is the definition of undrained shear strength? very important definition। হ্যাঁ, তোমাদের অনেক গ্র্যাজুয়েটকে আমি জিজ্ঞেস করি ভাইভাতে, হ্যাঁ, তোমার হয়তো ভাইভা বোর্ডে আসছে, হ্যাঁ, তোমার লেকচার ভাইভাতে আসছে, আমি জিজ্ঞেস করলাম যে what is the definition of undrained shear strength of sample? কিন্তু অনেকে বলতে পারে না। So this is a very basic question. So this is half of the principal stress reference failure, half of the deviation failure।
তোমার স্যাম্পল যদি স্যাচুরেটেড হয় তাহলে তোমার এটা কিন্তু স্ট্রেট হয় আর কি। বাট ইফ ইউর স্যাম্পল ইজ আনস্যাচুরেটেড তাহলে কিন্তু তুমি একটু স্লাইটলি তুমি কনসিস্টেন্ট হয়ে যায়। স্যাম্পল যদি আনস্যাচুরেটেড হয় তাহলে স্লাইটলি কনসিস্টেন্ট হয়ে যায়, তখন তুমি কিন্তু একটা খুব ভেরি ভেরি লো একটা তুমি পাও, একটা লো 5 পাও, সে 4 ডিগ্রি 5 ডিগ্রি, একটা ভেরি লো 5 পাবা। কার জন্য পাবা? ফর আনস্যাচুরেটেড স্যাম্পল। কিন্তু ইউ টেস্টে তোমার শর্তই হচ্ছে দ্য স্যাম্পল মাস্ট বি ডান অন স্যাচুরেটেড স্যাম্পল, সো ইউর বি ভ্যালু ইজ ইকুয়াল টু 1, এবং সেই ক্ষেত্রে তোমার 5 ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা তাহলে আজকে এখানে শেষ করি। হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাস আছে, খুব বেশি আগে তো পারলাম না। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি এটা এই ইয়েটু শেষ করবো। আমাদের পর দেখো ইউটেস্টে শেষ করলাম, এটা একটু বলবো পরে। এবং আমি আমি এটা অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশন যাওয়ার পর আমি হয়তো ইউতে চলে আসবো, সিইউ টেস্টে চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে, আজকে এখানে শেষ করি। হ্যাঁ, অনেক সময় লাগতেছে আসলে কনসেপ্টগুলো সলভ করতে, কনসেপ্ট ইজ ভেরি 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 ডিফিকাল্ট। হ্যাঁ, তাহলে আমি এখানে শেষ করি, ঠিক আছে? ওকে, আমার একটা সেশন ভুল আছে সময়। ওকে, আমি এখানে শেষ করলাম, ঠিক আছে? ওকে, আর তোমরা সবাই তোমাদের ইয়ে দিয়ে দিও, তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা সবাই। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসটা কি হয় আমি আই এম নট শিওর। আচ্ছা, আমি গত বুধবার ক্লাসে নেই নাই, ওই ক্লাসে আমি কবে নিতে পারবো বলো দেখি? এটা কি কালকে এক সময় নিয়ে নিতে পারবো? তোমাদের সোমবার থেকে তো আবার কমপ্লিট লকডাউন, হ্যাঁ, হোল হোল কান্ট্রিতে। তো আমি এখনো জানি না কি 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 হবে, হ্যাঁ, অন্য ইয়ের ব্যাপারে আর কি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কি কি ডিসিশন নিচ্ছে আর কি। তোমরা কি কিছু শুনছো নাকি এর ব্যাপারে? কোনো 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 এখন তো আজকে আজকে বোঝা যাবে কি হবে না হবে। তোমরা ইউ উইল নো ইন টাইম। তো কিন্তু কালকে কি আমি কোন এক সময় তোমাদেরকে বুধবার ক্লাস নিতে পারবো কিনা দেখো তো, বলো দেখি। আগামীকাল পারবো? তোমরা শুনতে পাচ্ছ? আগামীকাল? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আগামীকাল কি আমি তোমাদের বুধবার ক্লাস নিতে পারবো কোন এক সময়? বলো, ইভেন at 5 PM হতে পারে, নো প্রবলেম। হ্যাঁ, সোমবারে যেতে চাচ্ছি না আমি। সোমবার থেকে সিচুয়েশন কি হয় আমি জানি না। ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন কি ধরনের ডিসিশন নেয় রিগার্ডিং এভরিথিং, অ্যাটলিস্ট ফর দ্য এই নেক্সট উইকটার জন্য আর কি, সোমবার থেকে এক সপ্তাহের জন্য। তোমরা কি কালকে কি আমাকে একটা সময় দিতে পারবা? স্যার আমাদের কালকে 12টায় ফাঁকা আছে। 12টার সময় ফাঁকা আছে? আচ্ছা, 12টা থেকে 1টা পর্যন্ত। জি স্যার। ঠিক আছে, তাহলে আমার 12টা 1টা পর্যন্ত আমি তাহলে ইয়ে থেকে নিবো, আমি অফিস থেকে নিবো, ওখান থেকে নিবো 12টা থেকে 1টা। তাহলে তাহলে আর যদি আমি নিতে না পারি তাহলে আমি তোমাকে জানাবো। আচ্ছা, 12টা 1টা যদি আমি নিতে না পারি, যদি আপনার আনশিডিউল যদি মিটিং এসে যায়, তাহলে কখন হবে বলো দেখি? স্যার সিআরদের সাথে স্যার আলোচনা করুন স্যার। করে আমাকে একটা টাইম দাও। হ্যাঁ, আমি অ্যাটলিস্ট এই একটা ক্লাস এই যেটা হয়নি সেটা আমি একটু আগে একটু মেকআপ করে নিতে চাচ্ছি আর কি। তারপর আমার ছুটি ক্লাস, কারণ আমাদের ল্যাব শেষ করে 6টার সময় বা 6:30টার সময় ল্যাব রিপোর্ট সাবমিশনও থাকে। ও মানে lab আচ্ছা আচ্ছা শেষ আচ্ছা করার আচ্ছা। সাথে সাথে। ল্যাব নাই সম্ভবত, এনভায়রনমেন্ট ল্যাব তো শেষ। তোমার যদি ল্যাব না থাকে তাহলে আমার জন্য খুব কমফোর্টেবল হবে। আমি যদি 4টা থেকে 5টার মধ্যে ক্লাস নিতে পারি, বা 3:30 থেকে 4:30, ইভেন 5টা থেকে 6টা, যেটা বলো বিকালে আর কি। স্যার কালকে যদি ল্যাব না হয় তাহলে স্যার সিআর আপনাকে জানাবে স্যার, ওটা আমরা এখন আচ্ছা, শিওর না হবে কিনা। আর আমিও মোটামুটি প্রিপেয়ার থাকলাম যে 12টা থেকে 1টা যদি নিতে পারি। হ্যাঁ, ঠিক ওই সময় যদি কোনো আনশিডিউল যদি কোনো ইয়ে না সেগুলো আমি হয়তো তাহলে 12টা থেকে 1টার মধ্যে। হ্যাঁ, 12টা থেকে 1টা হলে ভালো হয় আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে আমি চেষ্টা করবো, তাহলে 12 থেকে 1টার মধ্যে চেষ্টা করবো স্যার, তাহলে দেখা যাক। হ্যাঁ, তাহলে আমি এই পার্টটুকু আমি একটু শেষ করতে চাই। হ্যাঁ, আমি তোমাদের অনেক বেশি সময় নিচ্ছি, এক কথা বারবার বলতেছি। এনিওয়ে, এটা তো আমার অভ্যাসই, আমি একদিন বহুবার বলি আর কি। তো ঠিক আছে, আমি তাহলে শেষ করলাম। ওকে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।
হ্যাঁ হ্যাঁ বলো বলো, আসছো তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ, চাবি দিছো? হ্যাঁ কোনটা দিছো? আচ্ছা ঠিক আছে, থাকো, আমি তো কাজ শেষ করলাম, আমি আসছি, আমি আসবো 10 মিনিট হয়েছে। আচ্ছা